আসসালামু আলাইকুম। আমাদের ফ্রি সাইকেলের আজকে ভেক্টর চ্যাপ্টারের সেকেন্ড লেকচার। ওকে, আজকে কিন্তু আমরা প্রচুর ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। আমরা প্রথম ক্লাসে আমরা যে টপিকগুলো পড়ে আসছিলাম, 2 ডাইমেনশনাল ভেক্টরের মান নির্ণয়, দিক নির্ণয়, 3 ডাইমেনশনাল ভেক্টরের মান নির্ণয়, দিক নির্ণয়, অবস্থান ভেক্টর, সরণ ভেক্টর, এই রিলেটেড আজকে আমরা বেশ কিছু প্রবলেম সলভ করব। এবং এই প্রবলেমগুলো তোমরা যদি ঠিকঠাক বুঝতে পারো, ঠিকঠাক যদি এই প্রবলেমগুলো সলভ করা শিখতে পারো, তাহলে তোমার মোটামুটি ভেক্টরের মান নির্ণয় কিংবা এই মান নির্ণয় রিলেটেড, অবস্থান ভেক্টর, সরণ ভেক্টর রিলেটেড যে প্রবলেমগুলো আছে এগুলো একবারেই আর থাকবে না। ঠিক আছে? ওকে, সো চলো আমরা ক্লাসে চলে যাই। দেখো, ফ্রি সাইকেলের ক্লাসগুলো কিন্তু একটু লেংদি হবে, একটু বড় ক্লাস হবে। কারো যদি এরকম মনে হয় যে সে একবারে একটা ক্লাস শেষ করতে পারতেছো না, তাহলে কিছুক্ষণ দেখো, কিছুটা অংশ দেখো, সেটা নোট করো, ভালো করে বোঝো, তারপরে বাকিটা করো। যেহেতু সব রেকর্ডেড আকারেই থাকতেছে, সো একবারেই পুরো ক্লাস করতে হবে, এটা নিয়ে প্যারা নেওয়ার কোনো কিছু নেই। ঠিক আছে? ওকে, তো আমরা চলে যাচ্ছি তাহলে আমাদের লেকচারে। সো আমাদের আজকে লেকচার শুরুই কিন্তু প্রবলেম দিয়ে। প্রবলেমগুলো সলভ করার আগে আমি অবশ্যই তোমাকে একটু মেমোরাইজ করে দিতে চাই যে কোন প্রবলেমটা সলভ করতে গিয়ে আমাদের কোন কনসেপ্টটা দরকার হবে কিংবা সেটার ফর্মুলাটা কি। ওকে, প্রথম প্রবলেম কি দেখো তো বাবা। 7 কেজি ভরের বস্তুতে একটা বল প্রয়োগ করা হয়েছে। সে বলটা ভেক্টর ফরম্যাটে দেয়া আছে এবং বলা হয়েছে যে ত্বরণের মান কত। ওকে, তাহলে আমরা একটু সলিউশনে যাই। সাত কেজি ভরের বস্তু, এটা হলো বস্তুর ভর m। আমরা একটু লিখে ফেলি এখানে, ভর m ইকুয়াল টু 7 কেজি। বল যেটা দেওয়া আছে সেটা কিন্তু ভেক্টর ফরম্যাটে দেওয়া আছে এবং সেটা কত দেওয়া আছে? 2i - 3j + 6k, এত নিউটন। এখন কথা হলো, যেটা আমার বের করতে বলছে কিন্তু ত্বরণের মান। সো ত্বরণের মান যদি আমরা বের করতে চাই, তাহলে সেখানে আমাদের দরকার হবে কিন্তু বলের মান। সো এই বল থেকে এবার আমরা যদি বলের মানটা বের করতে চাই, তাহলে আমাদের এখানে কনসেপ্ট ইউজ হবে কোনটা? আমরা লাস্ট ক্লাসের শেষের দিকে পড়ে আসছিলাম না, 3 ডাইমেনশনাল ভেক্টরের মান নির্ণয়। জাস্ট ওই ফর্মুলা এখানে অ্যাপ্লাই করব। একটা ভেক্টর যদি হয় xi ক্যাপ প্লাস yj ক্যাপ প্লাস zk ক্যাপ, তাহলে তার মান কি ছিল? √x² প্লাস y² প্লাস z²। মোট কথা, একটা 3 ডাইমেনশনাল ভেক্টরের মান বের করার নিয়ম কি ছিল? √i এর যে সহগ আছে তার উপরে স্কোয়ার প্লাস j এর যে সহগ আছে তার উপরে স্কোয়ার প্লাস k এর যে সহগ আছে তার উপরে স্কোয়ার। এত নিউটন। সো আলটিমেটলি এখান থেকে কত আসতেছে? 36 আর 9 কত? 45, 4 49, 49কে রুট করলে 7 নিউটন। সো আমরা বলের মানটাও কিন্তু পেয়ে গেছি। এখন আমাদের চাইছে ত্বরণের মান। নিউটনের সেকেন্ড ল এর একটা অনুসিদ্ধান্ত আছে। সেই অনুসিদ্ধান্তটা কি? F = ma। দেখো, F = ma, এটা আমরা অনেকে মনে করে থাকি নিউটনের সেকেন্ড ল, বাট এটা কিন্তু নিউটনের সেকেন্ড ল না, এটা নিউটনের সেকেন্ড ল থেকে প্রাপ্ত একটা অনুসিদ্ধান্ত। ঠিক আছে? এটা আমরা যখন নিউটনিয়ান মেকানিক্স পড়বো সেখানে আমরা এই বিষয়টা ক্লিয়ার হবো। ওকে, তাহলে নিউটনের সেকেন্ড ল এর অনুসিদ্ধান্ত থেকে আমরা জানি কি? আমরা জানি বল F = ma। সো ত্বরণের মান A = তাহলে কি? F/m। সো আমরা এখানে F এর মান পাইছি, ভর জানি। সো মানগুলো আমরা এবার একটু বসাই দেব। F 7 নিউটন, m 7 কেজি। সো ক্যালকুলেট করলে এখান থেকে ত্বরণের মান A আমরা পেয়ে যাব 1 m/s²। এন্ড দিস ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে? ওকে, যে প্রবলেমগুলো সলভ করতেছি এই প্রবলেমগুলোতে দেখো আমি কোথা থেকে এই ম্যাথগুলো নেওয়া হয়েছে বা কোশ্চেনগুলো নেওয়া হয়েছে, সোর্স বলে দিছি। এই সোর্স বলে দেওয়াতে কয়েকটা বিষয় তোমাদের ভালো হবে। ফার্স্ট অফ অল,
তুমি যে আসলে বেশ কিছু বইয়ের প্রবলেম সলভ করতেছো, তোমার নিজের মধ্যে একটা কনফিডেন্স গ্রো হবে। সেকেন্ড অফ অল, তোমার ব্যাগের মধ্যে এত বই আর একবারে বয়ে বেড়ানোর কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। আর থার্ডলি, আসলে পরীক্ষায় অ্যাডমিশন টেস্টে বলো আর এইচএসসিতে বলো, ঘুরে ফিরে যে ওই বইয়ের প্রবলেম কিংবা টেস্ট পেপারের প্রবলেম বা আশপাশের কিছু প্রবলেমই আসে, সেই সম্পর্কে তোমার একটা ধারণা চলে আসবে। ওকে, সো 1 নম্বর কোশ্চেন আমরা তাহলে সলিউশন করে ফেলছি। এবার আসো কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2, ঠিক আছে, তপন স্যারের বই থেকে নেওয়া একটা প্রবলেম। কোশ্চেন কি, দুইটা ভেক্টর আছে এ এবং বি। প্রশ্ন হলো এ ভেক্টর এবং বি ভেক্টরের লব্ধির সমান্তরাল একক ভেক্টর। এখানে যে সমান্তরাল কথাটা আছে না, এই কথাটা তুমি মনের মধ্যে স্কিপ করো, লেখার সময় লিখবা, বাট তুমি একটু মস্তিষ্কে এটাকে স্কিপ করে যাও, তাহলে তোমার কাছে কোশ্চেনটা কি দাঁড়াচ্ছে। এ একটা ভেক্টর আছে, বি একটা ভেক্টর আছে, বলছে এ ভেক্টর ও বি ভেক্টরের লব্ধির একক ভেক্টর। সিম্পলি একক ভেক্টর কিভাবে বের করে, আমরা কনসেপ্ট শিখছি। কোনো একটা ভেক্টরকে ওই ভেক্টরের মান দিয়ে যদি ডিভাইড করা হয়, তাহলে ওই ভেক্টরের দিকেই একটা একক ভেক্টর পাওয়া যায়, আমরা বলছি তো। সো এখানে আমার লব্ধির একক ভেক্টর যেহেতু চাইছে, তাহলে লব্ধি ভেক্টরকে লব্ধি ভেক্টরের মান দিয়ে ভাগ করলে ওই লব্ধি ভেক্টরের দিকে একটা একক ভেক্টর পাওয়া যাবে। ফাইন, তাহলে আমাদের এখানে প্রথম কাজ কি, লব্ধি ভেক্টরটা নির্ণয় করা। ঠিক আছে, লিখে ফেলো। আমরা পাই লব্ধি ভেক্টর, জেনারেলি আমরা লব্ধিকে নাম দিই আর, সো লব্ধি ভেক্টর দ্যাট মিন্স আর ভেক্টর। কার কার লব্ধি ভেক্টর, এটা এ এবং বি এর। আর ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। লব্ধি মানে দুইটা ভেক্টরের ভেক্টর যোগফল, লব্ধি মানে দুইটা ভেক্টরের ভেক্টর যোগফল। ওকে, সো এ ভেক্টরটা কি সেটা একটু নিয়ে নেই আমরা। 2i প্লাস 4j মাইনাস 5k, তার সাথে যোগ হবে বি ভেক্টর। সো বি ভেক্টরটাকেও আমরা একটু নিয়ে নেই। ওকে, বি ভেক্টরটাকেও আমরা একটু নিয়ে নেই, ব্যাস। দেন এবার যোগফলটা কি হবে, দেখো দুইটা ভেক্টরকে যদি যোগ করতে হয়, তাহলে সিম্পলি আই এর সহগের সাথে আই এর সহগগুলো যোগ হবে, জে এর সহগের সাথে জে এর সহগগুলো যোগ হবে, কে এর সাথে কে এর গুলো যোগ হবে। ঠিক আছে, সো আমি একটু কালার ম্যাচ করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আই এর সহগগুলো যদি যোগ হয়, তাহলে 2i ক্যাপের সাথে যোগ হবে কি, প্লাস আই ক্যাপ। দেখো একটা এখানে কিন্তু প্যাচ লাগায় রাখছে, এইখানে ক্রমটা আই জে কে, বাট এখানে ক্রমটা কি জে আই কে। সো ভুল করে আবার প্রথমটার সাথে প্রথমটা যোগ করতে গিয়ে আই এর সাথে জে যোগ করে ফেলো না, তাহলে ভুল হবে। ওকে, তাহলে আমার 2i ক্যাপের সাথে যোগ হবে আই ক্যাপ, সেম ভাবে 4j ক্যাপ এটার সাথে যোগ হবে 2j ক্যাপ। ওকে, দেন 5k ক্যাপ এটার সাথে যোগ হবে 3k ক্যাপ। ওকে, এই তো ব্যাপার স্যাপার। তাহলে কার সাথে কার যোগ হবে এটা আমরা বুঝতে পারছি। সো হলুদ দুইটা যোগ করো, 2i ক্যাপ আর i ক্যাপ যোগ করলে কত হচ্ছে, 3i ক্যাপ। রেড দুইটা যোগ করো, 4j ক্যাপ আর 2j ক্যাপ যোগ করলে 6j ক্যাপ। গ্রিন দুইটা যোগ করো, -5k ক্যাপ, -5k ক্যাপ এন্ড পজিটিভ 3k ক্যাপ যোগ করলে কত হচ্ছে, -2k ক্যাপ। ঠিক আছে, এটা পাইলাম আমরা লব্ধি ভেক্টর। এখন আমাদের কি লাগবে, লব্ধি ভেক্টরের মান। আবার লব্ধি ভেক্টরের মান, দ্যাট মিন্স শুধু আর, এখানে যে লব্ধি ভেক্টরটা এটা 3 ডাইমেনশনাল, তাহলে এর মান বের করব কিভাবে, রুট ওভার i এর সহগ স্কয়ার, দ্যাট মিন্স 3 স্কয়ার, j এর সহগ স্কয়ার, দ্যাট মিন্স 6 স্কয়ার, প্লাস k এর সহগ স্কয়ার, দ্যাট মিন্স -2 তার উপরে স্কয়ার। কত হচ্ছে, 36 9 45 আর 4 49 কে রুট করলে 7। সো আমরা লব্ধি ভেক্টরটাও পাইছি, লব্ধি ভেক্টরের মানও পাইছি। সুতরাং লব্ধির সমান্তরাল একক ভেক্টরটা তাহলে কি হবে,
লব্ধির সমান্তরাল একক ভেক্টর, এটাকে আমরা নাম দিলাম আর ক্যাপ, কারণ যে কোনো একক ভেক্টরকে প্রকাশ করতে গেলে লেটারের উপরে টুপি বা ক্যাপ চিহ্নটা দিতে হয়। সো আর ক্যাপ ইকুয়াল টু কি আর ভেক্টর ডিভাইডেড বাই আর ভেক্টরের মান। এখন আমরা আর ভেক্টরটাও জানি, আর ভেক্টরের মানও জানি, জাস্ট ডাটাগুলো ইনপুট করে দেই। আর ভেক্টরটা কি 3i প্লাস 6j মাইনাস 2k ডিভাইডেড বাই আর ভেক্টরের মান কত 7। অ্যান্সারটাকে যদি এভাবে রাখো কোনো প্রবলেম নেই, ইট ক্যান বি অ্যান্সার। আবার অনেকে কি করে অ্যান্সারটা একটু সুন্দর করে সাজায় লেখে, আমরা এবার একটু সেটা করতে চাচ্ছি। 7কে প্রত্যেকটার সাথে ভাগ করে দেয়, তাহলে প্রথমে দাঁড়াবে কি 3/7 i ক্যাপ প্লাস 6/7 j ক্যাপ মাইনাস 2/7 k ক্যাপ, and this is the answer। ঠিক আছে, এই হলো লব্ধির সমান্তরাল একক ভেক্টর। সো আমি যেমনটা বলতেছিলাম, যখন তোমরা কোয়েশ্চেন পড়বা সমান্তরাল কথাটা মস্তিষ্কে স্কিপ করবা, বাট যখন লিখবা তখন সমান্তরালটা লিখবা। আসলে সমান্তরাল মানে হলো একই দিকে, সমান্তরাল মানে একই দিকে, ঠিক আছে। আর আমরা তো জানি যে দুটো ভেক্টরের লব্ধির যে একক ভেক্টরটা আসবে, সেই একক ভেক্টরটা তো লব্ধি যেদিকে সেদিকেই থাকবে। সো একই দিকে আর সমান্তরাল যেহেতু সেম কথাই, তো সমান্তরাল কথাটা আমরা স্কিপ করে ম্যাথটা পড়লে আমাদের ম্যাথটা বুঝতে সহজ হয়। দেন কোশ্চেন নাম্বার 3, সুন্দর একটা প্রবলেম। কি বলছে প্রবলেমটায়? 10 মিটার পার সেকেন্ড মান নিয়ে চলমান একটি বস্তু কণার বেগ ভেক্টর নির্ণয় করো। তোমাকে একটা বেগ ভেক্টর বের করতে বলছে, যে বেগ ভেক্টরের মান হলো 10 মিটার পার সেকেন্ড এবং যার দিক এত ভেক্টরের দিকে। ওকে, বেগ ভেক্টর বের করতে বলছে না, তো আমরা লিখি যে ধরি বেগ ভেক্টর, দ্যাট ইজ ভি ভেক্টর ইকুয়াল বেগ ভেক্টরের মান ইনটু একক ভেক্টর। কারণ আমরা তো শিখে আসছি কোনো একটা স্কেলারকে বা কোনো একটা মানকে যদি আমরা ভেক্টরে কনভার্ট করতে চাই তাহলে একক ভেক্টর দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। সো বেগ ভেক্টরের মানকে বেগ ভেক্টরের একক ভেক্টর দিয়ে গুণ করলে বেগ ভেক্টরটা পাবো আমরা। ফাইন, এখন তুমি আসো। সো বেগ ভেক্টর ইকুয়াল টু কি? বেগ ভেক্টরের মান, আর ওই বেগ ভেক্টরের মানটা কত দেওয়া আছে? 10 মিটার পার সেকেন্ড, দ্যাট মিন্স 10, তার সাথে মাল্টিপ্লাই হবে কি একক ভেক্টর। এখন শোনো, এই বেগ ভেক্টরের যে একক ভেক্টর, এইটা অ্যাকচুয়ালি বেগ ভেক্টরকে কি দিচ্ছে? ডিরেকশন দিচ্ছে না, দিক দিচ্ছে না? বেগ ভেক্টরের যে একক ভেক্টর ভি ক্যাপ, এটাই তো বেগ ভেক্টরটার মানকে নতুন করে ডিরেকশন দিয়ে দিচ্ছে, এবং ওই ডিরেকশনটা কার দিকে বলছে? এ এর দিকে না? সো এ ভেক্টরের দিকে বেগ ভেক্টরের ডিরেকশন মানে এই বেগ ভেক্টরের যে একক ভেক্টর সেটা বেসিক্যালি এ ভেক্টরের একক ভেক্টর। আর এ ভেক্টরের একক ভেক্টর কি? এ ভেক্টর বাই এ ভেক্টরের মান। সো এবার আমরা একটু সাইড নোটে লিখি, এখানে এ ভেক্টর কত? 2i minus 3j plus 4k। সো এ ভেক্টরের একক ভেক্টর কি হবে? এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান, তাই না? সো এ ভেক্টরটা লিখে ফেলি 2i minus 3j plus 4k ডিভাইডেড বাই এর মান কি? রুট ওভার i এর সহগ স্কয়ার, দ্যাট মিন্স 4, j এর সহগ স্কয়ার করলে 9, k এর সহগ স্কয়ার করলে 16। 16 আর 9 25 আর 4 29। সো আলটিমেটলি কত আসলো? a ক্যাপ ইকুয়াল 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ ডিভাইডেড বাই রুট ওভার 29। আর এই যে a ক্যাপটা বের হইলো, এইটাই হলো এ ভেক্টরের একক ভেক্টর বা এ ভেক্টরকে দিক দেয়। আর এই এ ভেক্টরের দিকেই যেহেতু বেগ ভেক্টরটার দিক বলে দিছে কিনা, এমন একটা বেগ ভেক্টর নির্ণয় করো যার দিক এ ভেক্টরের দিকে। এ ভেক্টরের দিক কে দিচ্ছে? এ ভেক্টরের একক ভেক্টর। সো এ ভেক্টরের একক ভেক্টর এ ভেক্টরের দিক দিচ্ছে,
আবার বেগ ভেক্টরের দিকে এ ভেক্টরের দিকে, তাহলে এই একক ভেক্টরটাই কি বেগ ভেক্টরটার দিক দিচ্ছে না? তার মানে আমরা এখানে এখানে এই যে আমরা একক ভেক্টরটা বের করছি, কার? এই যে একক ভেক্টরটা আমরা বের করছি, এই একক ভেক্টরটাই অ্যাকচুয়ালি বেগ ভেক্টরের একক ভেক্টর ভি ক্যাপ। ওকে ওকে, সো দুমদাম জাস্ট এখানে মান নিয়ে এসে বসাই দাও। 10 10 এর মতোই আছে। এখন বেগ ভেক্টরের একক ভেক্টর মানে এখানে এ ভেক্টরের একক ভেক্টর, দ্যাট মিন্স 2 i cap minus 3 j cap plus 4 k cap divided by root over 29। ওকে, সো এখানে যেহেতু ফার্দার কোনো ক্যালকুলেশন করা যাচ্ছে না, সো বেগ ভেক্টর আমরা এটাকেই ঠিক রাখতেছি। ঠিক আছে, ফার্দার ক্যালকুলেশন কি হবে? ম্যাক্সিমাম তুমি 10 উপরে গুণ করে দিতে পারো। 10 যদি উপরে গুণ করে দাও তাহলে কি হবে? 20 i cap, একটা মান বা একটা স্কেলার একটা ভেক্টরের সাথে গুণন হওয়া মানে i এর সহগের সাথে ওই মানটা গুণ হবে, j এর সহগের সাথেও গুণ হবে, k এর সহগের সাথেও গুণ হবে। সো 10 উপরের ভেক্টরের সাথে গুণ আকারে থাকা মানে 10 প্রত্যেকের সহগের সাথে গুণ হবে। সো i এর সহগের সাথে গুণ হলে 20i মাইনাস j এর সহগের সাথে গুণ হলে 30j প্লাস k এর সহগের সাথে গুণ হলে 40k ডিভাইডেড বাই রুট ওভার 29 and this is the answer। ঠিক আছে, ঠিক আছে। সো হোপফুলি আমরা প্রবলেমটা বুঝতে পারছি, কেমন? ওকে, পরের প্রবলেমে যাব। এটা আমাদের এইচসি ভার্মা স্যারের বই থেকে নেয়া, ঠিক আছে, ফান্ডামেন্টাল অফ ফিজিক্স, ওই বই থেকে নেওয়া। এই বই থেকে জেডাবলিতে প্রচুর পরিমাণ প্রবলেম আসে এই বইয়ের কনসেপ্টগুলো থেকে। ইনফ্যাক্ট আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো বুয়েট, কুয়েট, চুয়েট এই জেডাবলির রিলেটেড যে প্রবলেমগুলো বা ওই ক্যাটাগরির কিছু প্রবলেম কিন্তু প্রত্যেকবার রিপিট করে। ঠিক আছে, সো এই প্রবলেমগুলো একটু ভালো করে বুঝতে হবে। এবার আসো, একটা ভেক্টর এ দেয়া আছে, একটা ভেক্টর বি আছে, বলছে এমন একটা ভেক্টর নির্ণয় করো যার মান বি ভেক্টরের মানের সমান এবং যার দিক এ ভেক্টরের দিকে। সো আমরা ধরে নিচ্ছি আমরা যে ভেক্টরটা চাই সেটা পি ভেক্টর ধরি। নির্ণেয় ভেক্টর পি ভেক্টর। এখন পি ভেক্টরকে আমরা এভাবে লিখতে পারি না, পি ভেক্টরের মান ইনটু একক ভেক্টর। কোন একটা ভেক্টরকে তো আমরা এভাবে লিখতে পারি, ওই ভেক্টরের মান ইনটু ওই ভেক্টরের দিকে একটা একক ভেক্টর। এখন আসে এই যে আমরা পি ভেক্টরটা বের করতে চাচ্ছি, তার মান পি, এটা বলছে বি ভেক্টরের মানের সমান। তাহলে আমাদের পি ভেক্টরের মান পি, এটা অ্যাকচুয়ালি এখানে যে বি ভেক্টর আছে ওই বি ভেক্টরের মানের সমান, দ্যাট মিন্স বি ইনটু আমাদের পি ভেক্টরের দিক কার দিকে বলছে? এ ভেক্টরের দিকে। এখন এ ভেক্টরের দিক কে দেয়? এ এর একক ভেক্টর। সো এ ভেক্টরের দিক এ এর একক ভেক্টর দেয়, আবার পি ভেক্টরের দিক এ এর দিকে, মানে পি ভেক্টরের দিকও দেয় হইল এ এর একক ভেক্টর। সো এখানে পি ভেক্টরের দিক পি ক্যাপ যে কথা, এ ভেক্টরের দিক এ ক্যাপ বা এ ভেক্টরের একক ভেক্টর সেম কথা। তাহলে পি ভেক্টর বের করার জন্য আলটিমেটলি উই হ্যাভ টু নিড টু থিংস। একটা হলো বি ভেক্টরের ভ্যালু বা মান বা ম্যাগনিটিউড, আর একটা হলো এ ভেক্টরের একক ভেক্টর যেটা ডিরেকশন দিচ্ছে। সো এই দুইটা এবার আমরা একটু বের করে নেই। ঠিক আছে, এখানে বি ভেক্টরের মান মানেই পি ভেক্টরের মান। সো পি ইকুয়াল টু বি, আর বি ভেক্টরের মান কি হবে? রুট ওভার আই এর সহগ স্কোয়ার, দ্যাট মিন্স 7 স্কোয়ার, প্লাস জে এর সহগ স্কোয়ার, দ্যাট মিন্স 24 স্কোয়ার। কত আসবে এটা? 25। বোঝাই যাচ্ছে, 7 কে স্কোয়ার করলে 49 প্লাস 24 কে স্কোয়ার করলে ওকে 496, যোগ করলে 625, রুট করলে 25। ফাইন, ঠিক আছে, ঠিক আছে। এবং আরেকটা জিনিস দরকার না, সেটা হলো পি ভেক্টরের একক ভেক্টর পি ক্যাপ। আর আমরা তো মাত্র বলেই আসলাম কোশ্চেন অনুযায়ী পি ভেক্টরের একক ভেক্টর আর এ ভেক্টরের একক ভেক্টর সেম, কারণ পি এর দিক এ এর দিক একই দিকে। এন্ড এ ভেক্টরের একক ভেক্টর মানে কি? এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। এ ভেক্টরটাকে 3i প্লাস 4j, 3
আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ ডিভাইডেড বাই এর মান কি হবে রুট ওভার আই এর সহগ স্কোয়ার মানে 9, জে এর সহগ স্কোয়ার মানে 16, 16 9 25 কে রুট করলে 5। সো আলটিমেটলি এখান থেকে পি ক্যাপ দ্যাট মিনস এ ক্যাপ ইকুয়াল টু কত আসতেছে 3 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ ডিভাইডেড বাই 5। ওকে, এবার আমরা এখানে নিয়ে এসে মানগুলো বসাই দেব। বসাই দিলে আমরা কি পাচ্ছি তাহলে দেখো তো। সো বি এর মান কত পেলাম 25 ইনটু এর একক ভেক্টর কত পেলাম 3i প্লাস 4j ডিভাইডেড বাই 5। 25 5 কাটাকাটি করলে উপরে থাকবে 5। সো কত থাকলো 5 ইনটু 3i প্লাস 4j। আর আমরা শিখছি কি যে কোনো একটা স্কেলার মান দিয়ে কোনো ভেক্টরকে মাল্টিপ্লাই করতে গেলে মানটা প্রত্যেকটার সহগের সাথে মাল্টিপ্লাই হবে। সো আই ক্যাপের সহগের সাথে মাল্টিপ্লাই হলে 3 5 15 আই ক্যাপ, জে ক্যাপের সহগের সাথে মাল্টিপ্লাই হলে 4 5 20 জে ক্যাপ, এন্ড দিস ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, ঠিক আছে, ওকে ফাইন, বোঝা গেছে বোঝা গেছে বোঝা গেছে। ঠিক আছে, এটা ছিল আমাদের কোশ্চেন নাম্বার 4। দেন এবার আসো 5 নাম্বার কোশ্চেন। বি ভেক্টর দিয়ে দিছে। প্রথম কোশ্চেন বি ভেক্টরের মান কত, এবং দ্বিতীয় কোশ্চেন এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে বি ভেক্টর কত কোণ উৎপন্ন করছে। আচ্ছা ভালো কথা, আগে আমরা প্রথম অংশটা শেষ করে ফেলি। প্রথম অংশটা শেষ করে ফেলি, দেখি প্রথম অংশে কি চাইছে। প্রথম অংশে বলছে বি ভেক্টরের মান কত। সিম্পলি বি একটা 2 ডাইমেনশনাল ভেক্টর। সো এই 2 ডাইমেনশনাল ভেক্টরটা কি আছে -2 আই ক্যাপ -2 জে ক্যাপ। তাহলে এর মান বি কি হবে রুট ওভার আই এর সহগ স্কয়ার মানে -2 স্কয়ার প্লাস জে এর সহগ স্কয়ার মানেও -2 স্কয়ার। কত আসতেছে রুট ওভার 4 + 4 8। সো 8 মানে আলটিমেটলি 2 √2। ঠিক আছে, ব্যাস আমাদের একটা পার্ট শেষ, পি এর মান গেল। আর একটা পার্ট আসো। আবার আর একটা পার্টের জন্য আমি একটু একটা গ্রাফ ড্র করতে চাই। বুঝো, আমি একটু কোয়াড্রেন্ট আঁকাই। এই হলো কোয়াড্রেন্ট। ঠিক আছে, ওকে ফাইন, এটা হলো আমাদের কোয়াড্রেন্ট। সো বি ভেক্টরটার দিকে খেয়াল করো তো, -2 আই ক্যাপ -2 জে ক্যাপ। সো -2 আই ক্যাপ মানে আমাদের এক্স অক্ষের নেগেটিভ দিকে আসতে হবে 2 ঘর। দেন -2 জে ক্যাপ মানে ওয়াই অক্ষের নেগেটিভ দিকে যেতে হবে 2 ঘর। ওকে, এক্স অক্ষের নেগেটিভ দিকে আসতে হবে 2 ঘর, ওয়াই অক্ষের নেগেটিভ দিকে যেতে হবে 2 ঘর। গিয়ে আমরা এই যে পয়েন্টটা পাচ্ছি, এই পয়েন্টটাই কিন্তু আমাদের বি ভেক্টরটা বুঝাচ্ছে, যেটা হলো -2 আই ক্যাপ -2 জে ক্যাপ। দ্যাট মিনস এটা 2 একক দূরত্ব, এটা 2 একক দূরত্ব। নেগেটিভ দিকে এক্স অক্ষের নেগেটিভ দিকে 2 একক দূরত্ব, এই জন্য -2 আই ক্যাপ, ওয়াই অক্ষের নেগেটিভ দিকে 2 একক দূরত্ব -2 জে ক্যাপ। ওকে, এখন শোনো, এখন শোনো, এখানে একটা সমকোণী ত্রিভুজ বানাই ফেললাম। এবার আমি তোমারে বললাম যে তুমি এই কোণটা বের করো। সিম্পলি তুমি এটা বের করতে পারবা না। সূক্ষ্মকোণের বিপরীত বাহুটা লম্ব, সবচেয়ে বড়টা অতিভুজ, আর সূক্ষ্মকোণের সাথে যেটা সেটা হলো ভূমি। তাহলে আমার কাছে সূক্ষ্মকোণের বিপরীত বাহু লম্ব আছে, সাথে একটা ভূমি আছে। লম্ব ভূমির মধ্যে সম্পর্ক কে দেয় ট্যান। সো এখানে ট্যান থিটা ইকুয়াল টু তাহলে কি লম্ব বাই ভূমি, মড অফ লম্ব বাই ভূমি। সো লম্ব হইল 2 ডিভাইডেড বাই 2। মড দেওয়ার কারণ হইল কেউ এই ভ্যালুগুলো ইনপুট না করে ডিরেক্টলি ভেক্টর থেকে ইনপুট করতে পারে। আই এর সহগ -2, জে এর সহগ -2। সো এই ভ্যালুগুলো ইনপুট করলেও মডের কারণে প্লাস, কিংবা ভেক্টর থেকে আই এর সহগ জে এর সহগ ওটা চিহ্ন আকারে ইনপুট করলেও মডের কারণে আলটিমেটলি কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। কথা বুঝছো? এই জন্য মড দেওয়া সেফ। আই রিপিট, কেউ চিত্র থেকে
ভূমি লম্ব ইনপুট করতে পারে, ভূমি 2 লম্ব 2। আবার কেউ ডিরেক্টলি ভেক্টর থেকে এই মডের ভিতরে মানগুলো ইনপুট করতে পারে, তখন সে চিহ্ন সহ ইনপুট করবে, জে এর সহগ -2, আই এর সহগ -2, জে এর সহগ -2, আই এর সহগ -2। তখন মডের কারণে আলটিমেটলি চিহ্ন সহ ইনপুট করলেও অ্যান্সারের কোনো চেঞ্জ আসবে না। ওকে ফাইন। সো tan থিটা ইকুয়াল টু কি? লম্ব ডিভাইডেড বাই ভূমি। সো এখান থেকে থিটা ইকুয়াল টু কি হচ্ছে? tan ইনভার্স 2/2 কত আসলো? 1, মডের কারণে সব প্লাস। tan কত ডিগ্রির মান? 1, 45 ডিগ্রি। সো থিটা আসলো আমাদের 45 ডিগ্রি। বাট কোশ্চেনটা কি? কোশ্চেনটা কিন্তু একটু স্লাইটলি ট্রিকি। এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে, এক্স অক্ষের কোন দিকের সাথে? পজিটিভ দিকের সাথে। সো আমরা এই যে থিটাটা বের করছি, এটা কি অ্যাকচুয়ালি এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে হইছে? হয়নি তো। এখানে এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে কোণ মানে এই পুরো কোণটা, এইটাই হলো আমার থিটা। তাহলে আমি যদি এই পুরো কোণটা বের করতে চাই, এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে এই পুরো কোণটা বের করতে চাই, তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত কত? 180 ডিগ্রি। এখান থেকে শুরু করে এই পর্যন্ত 180, তার সাথে এই যে আমি থিটাটা বের করছি, এটা প্লাস করে দিলেই ঝামেলা শেষ। ঠিক আছে, কথা বোঝা গেল? সুতরাং এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে কোণ থিটা ড্যাশ ইকুয়াল টু 180 ডিগ্রি প্লাস থিটা। সো 180 ডিগ্রি প্লাস থিটা কত বের হইলো? 45 ডিগ্রি, তাই না? সো 180 আর 45 যোগ করলে আলটিমেটলি এখান থেকে আমাদের অ্যান্সার আসতেছে 225 ডিগ্রি। সো এই কোশ্চেনটা দেওয়ার পিছনে কারণ কি? আমরা যখন 2 ডাইমেনশনাল ভেক্টরের মান বের করছিলাম এবং দিক যখন বের করছিলাম, তখন দিকের ক্ষেত্রে আমরা বলছিলাম 2 ডাইমেনশনাল ভেক্টরের দিক ফার্স্ট অফ অল অক্ষের সাপেক্ষে বের করা হয়, এবং সেটা কি? ধনাত্মক এক্স অক্ষের সাপেক্ষে। এখানেও ধনাত্মক এক্স অক্ষের সাপেক্ষে বের করছি। অ্যান্ড দেন এটাও বলছিলাম কোয়াড্রেন্টের উপরে কিন্তু এই অ্যাঙ্গেলটা ডিপেন্ড করে। ফার্স্ট কোয়াড্রেন্টে থাকলে একরকম, সেকেন্ড কোয়াড্রেন্টে একরকম, থার্ড কোয়াড্রেন্টে একরকম। তাই তো দেখো, যখন থার্ড কোয়াড্রেন্টে আমরা সিম্পলি থিটা বের করছি, পরে এক্স অক্ষের ধনাত্মক দিকের কোণের জন্য 180 এর সাথে এই থিটাটা যোগ করে যে রেজাল্টটা আসছে, এটাই কিন্তু এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ। ঠিক আছে, এরকম কোশ্চেনগুলো ভালো করে বুঝে বুঝে সলভ করতে হবে। সেম ভাবে সেকেন্ড কোয়াড্রেন্টে থাকলে কি হবে? হোপফুলি এগুলো তোমরা এখন পারবা। ফোর্থ কোয়াড্রেন্টে থাকলে কিভাবে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ বের করে বুঝবা। এবং আমরা জেনারেলি ট্রাই করবো এই কোণগুলো অ্যান্টি ক্লকওয়াইজ বের করার। এখানে আমরা কি বের করছি? অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে অ্যান্টি ক্লকওয়াইজ আমরা জেনারেলি কোণগুলো বের করার ট্রাই করবো। ঠিক আছে, ওকে। দেন পরের প্রবলেমে যাই। নেক্সট প্রবলেম ইসাক স্যারের বই থেকে না একটা প্রবলেম, সুন্দর প্রবলেম। কি আছে? ওকে, দেখো কি আছে প্রবলেমটা। একটি কণার অবস্থান ভেক্টর দেওয়া আছে, আর ভেক্টর ইকুয়াল টু টি স্কয়ার মাইনাস 1 আই ক্যাপ 2 টি জে ক্যাপ। বলছে এক্স ওয়াই তলে কণাটির সঞ্চার পথ। আমরা যখন স্ট্রেট লাইন পড়বো, ওই স্ট্রেট লাইনে আমাদের সঞ্চার পথের একটা অনুশীলনী আছে। আমি জাস্ট এতটুকু তোমাকে বলে রাখি, সঞ্চার পথ বললেই তার উপরস্থ একটা চলমান বিন্দু থাকে। আমি সঞ্চার পথ নিয়ে অনেক কথাবার্তা বলবো। ইনফ্যাক্ট আমরা প্রি ফিজিক্স যে লেকচারটা, প্রি ফিজিক্সের আমাদের যে সিরিজটা, ওখানেও সঞ্চারপথ নিয়ে কথা বলা আছে। ঠিক আছে, প্রি ফিজিক্স সিরিজে সঞ্চারপথ নিয়ে কথা বলা আছে। জাস্ট আমি তোমাকে একটু রিওয়াইন্ড করে দিতে চাই। সঞ্চারপথ মানেই এর উপরস্থ একটা চলমান বিন্দু থাকবে। যেহেতু চলমান বিন্দু, এজন্য এর দুইটা চলক থাকে, একটা চলক এক্স, একটা হলো ওয়াই। সো মোরাল অফ দ্য স্টোরি হলো, সঞ্চারপথ বললেই তোমাকে বুঝতে হবে এক্স ওয়াই যুক্ত সমীকরণ। ঠিক আছে, ওকে। এখন আসো দেখো আমরা এক্স ওয়াই যুক্ত সমীকরণ কিভাবে আনি। ফাইন, এখানে কণাটার অবস্থান ভেক্টর আর ভেক্টর দিয়ে দিছে। কত দিছে? টি স্কয়ার মাইনাস 1 আই ক্যাপ প্লাস 2t জে ক্যাপ। ওকে, গেল। এখন যেহেতু আমার এক্স ওয়াই যুক্ত সমীকরণ আনতে হবে, এজন্য আমরা ধরে নিচ্ছি কণাটার অবস্থান ভেক্টর আর ভেক্টর ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। এখন কথা হলো, যে অবস্থান ভেক্টরটা দেওয়া আছে সেটা যে কণার, আমরা যেটা ধরে নিচ্ছি সেটাও সেম কণার, তাহলে এই অবস্থান ভেক্টর দুইটা অ্যাকচুয়ালি সেম।
দুটো যদি সেম হয় তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, আমরা পাই দুইটার আই এর সহগ সেম। সো দুইটার আই এর সহগ সেম, দ্যাট মিন্স এক্স ইকুয়াল টু টি স্কোয়ার মাইনাস ওয়ান। এটা গেল প্রথম কথা। এটার আই এর সহগ এক্স, এটার আই এর সহগ টি স্কোয়ার মাইনাস ওয়ান। সো এক্স ইকুয়াল টু টি স্কোয়ার মাইনাস ওয়ান। এটা দিলাম আমরা 1 নম্বর ইকুয়েশন, ঠিক আছে। এবং জে এর সহগ দুটো আমরা যদি সমান করি, এখানে জে এর সহগ ওয়াই, এখানে জে এর সহগ 2t, সহগ দুটো সমান হলে ওয়াই ইকুয়াল টু 2t। এখান থেকে খেয়াল করো তো তুমি টি এর মানটা ফাইন্ড আউট করতে পারো কিনা, টি ইকুয়াল টু ওয়াই ডিভাইডেড বাই 2, ঠিক আছে। ওয়াই ইকুয়াল টু 2t হলে টি ইকুয়াল টু ওয়াই ডিভাইডেড বাই 2। এই যে টি এর মানটা তুমি বের করলে, এই টি এর মানটা এবার তুমি 1 নম্বরে নিয়ে গিয়ে বসাও। টি এর মান 1 নঙে বসাই। সো টি এর মান যখন 1 নঙে বসাচ্ছি তখন 1 নম্বরটা কি দাঁড়াচ্ছে, এক্স ইকুয়াল টু টি স্কোয়ার মানে ওয়াই বাই 2 হোল স্কোয়ার মাইনাস 1। ওকে, সো এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 4 মাইনাস 1। 4 দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করো, 4x ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস 4। সো আমরা যেটা করতে পারি, এখান থেকে ওয়াই স্কোয়ারকে একদিকে রাখলাম, রেখে 4 কমন নিয়ে এটাকে লিখতে পারি x প্লাস 1, রাইট। ওয়াই স্কোয়ার থাকলো রাইট সাইডে, এ মাইনাস 4টা বামে আসলে প্লাস হবে। সো 4x প্লাস 4 থেকে 4 কমন নিলে কি দেখা যাচ্ছে, x প্লাস 1। এখন শোনো, এখন শোনো, এখন কথা হলো যেটা, এখন কথা হলো যেটা, এখন কথা হলো যেটা, এই সমীকরণটা থেকে আমরা কিভাবে বলবো যে এটা আসলে কোন সঞ্চার পথ নির্দেশ করে। সঞ্চার পথ একটা ব্রিফ আইডিয়া, একটা অনেক বড় ধারণা। তারপরে আমি তোমাকে প্রাইমারিলি বলি, যদি সমীকরণে দুইটা চলক এক্স ওয়াই থাকে, তার মধ্যে একটা চলকের উপরে স্কোয়ার থাকে এবং আরেকটার পাওয়ার হয় 1, তাহলে ওই সমীকরণটা অ্যাকচুয়ালি পরাবৃত্ত নির্দেশ করে। এই সমীকরণে দেখো দুইটা চলক এক্স ওয়াই, তার মধ্যে একটা চলকের উপরে স্কোয়ার আছে ওয়াই এর উপরে, আরেকটার পাওয়ার কত 1। তাহলে এটা কি নির্দেশ করবে, এটা একটা পরাবৃত্ত নির্দেশ করবে, অর্থাৎ এটি পরাবৃত্ত নির্দেশ করবে। আমাদের যে প্রি ফিজিক্স সিরিজটা, ওইখানে এগুলো নিয়ে একদম ডিটেইল কথাবার্তা বলা আছে, কেমন? ব্যাস, ওকে। তাহলে এটা ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 6, এটাও ডান। আমাদের প্রি ফিজিক্স সিরিজের ক্লাসগুলো যদি দেখতে চাও তাহলে ইউটিউবে যাবো, ওগুলো একদম ফ্রি ক্লাস দেওয়া আছে। আবার ওয়েবসাইটেও তো ওগুলো আমরা দিয়ে দেবো, ওয়েবসাইট যখন লঞ্চ হবে। এখানে প্লে লিস্টে যাবা, প্রি ফিজিক্স নামে একটা প্লে লিস্টই রেডি করা আছে। ওকে, এবার আসো কোয়েশ্চেন নাম্বার 7। প্রশ্ন কি, পি বিন্দুর স্থানাঙ্ক আছে 1 -3 2, কিউ বিন্দুর স্থানাঙ্ক আছে 3 4 5। প্রশ্ন হলো এক্স ওয়াই ওয়াই জেড এবং জেড এক্স তলের সাথে পি কিউ ভেক্টর কত কোণ উৎপন্ন করে। কোন ভেক্টর? পি কিউ ভেক্টর। এখানে দুইটা কনসেপ্ট একসাথে গ্রো করছে। ফার্স্ট অফ অল, তোমার পি বিন্দুর স্থানাঙ্ক থেকে তুমি পি ভেক্টর বের করতে পারতেছো, কিউ বিন্দুর স্থানাঙ্ক থেকে কিউ ভেক্টর। বাট তোমার কাজ কাকে নিয়ে? পি কিউ ভেক্টর নিয়ে। সো পি ভেক্টর এবং কিউ ভেক্টর থেকে তোমার আগে পি কিউ ভেক্টরটা বের করতে হবে, সেটা আগে আমরা বের করে নিই। দেখো সরাসরি আমরা চলে যাই, দেখো আমরা পাই পি ভেক্টর। পি বিন্দুর স্থানাঙ্ক দেখেই বোঝা যাচ্ছে এটা 3 ডাইমেনশনাল। আর একটা 3 ডাইমেনশনাল ভেক্টর কিভাবে বের করে? এক্স এর সাথে আই ক্যাপ, সো 1 ইন্টু আই ক্যাপ মানে আই ক্যাপ, ওয়াই এর সাথে জে ক্যাপ, দ্যাট মিন্স -3 জে ক্যাপ, জেড এর সাথে কে ক্যাপ, দ্যাট মিন্স 2 কে ক্যাপ। প্রথমটা এক্স, তারপর একটা ওয়াই, তারপর একটা জেড। 3 ডাইমেনশনাল ভেক্টর কি? এক্স আই ক্যাপ, ওয়াই জে ক্যাপ, জেড কে ক্যাপ। সো এক্স আই ক্যাপ মানে শুধু আই ক্যাপ, ওয়াই জে ক্যাপ মানে -3 জে ক্যাপ, জেড কে ক্যাপ মানে 2 কে ক্যাপ। এন্ড কিউ ভেক্টরটা সিমিলারলি আমরা বের করতে পারি না, 3 আই ক্যাপ
প্লাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ, 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ। সো পি পাইছি, কিউ পাইছি, সুতরাং পি কিউ ভেক্টর। সরণ ভেক্টরের কনসেপ্ট কি বলে? তোমার কাছে যখন পি কিউ ভেক্টর চাওয়া হলো, তার মানে তোমাকে বুঝিয়ে দেওয়া হয়েছে পি হইলো ইনিশিয়াল, কিউ হইলো ফাইনাল। সো সরণ ভেক্টর কি? ফাইনাল মাইনাস ইনিশিয়াল। সো পি কিউ ভেক্টর ইকুয়াল টু কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর। সিম্পলি এবার কিউ থেকে পি বিয়োগ করে দাও। 3i থেকে i বিয়োগ করলে 2i ক্যাপ, 4j থেকে মাইনাস 3j বিয়োগ হবে, সো মাইনাস মাইনাস প্লাস 7j ক্যাপ, 5k ক্যাপ থেকে 2k ক্যাপ গেলে 3k ক্যাপ। ঠিক আছে, 3i থেকে i গেলে 2i ক্যাপ, 4j থেকে মাইনাস 3j বিয়োগ হওয়া মানে কি যোগ হওয়া, সো 7j ক্যাপ, 5k ক্যাপ থেকে 2k ক্যাপ গেলে 3k ক্যাপ। পিকিউ ভেক্টরটা পাইছি। এখন প্রশ্ন কি, এই পিকিউ ভেক্টর এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স তলের সাথে কতক্ষণ উৎপন্ন করে? আমরা 3 ডাইমেনশনাল ভেক্টরের দিক বের করা শিখছি না, এবং সেখানে আমরা বলছি কি যে 2 ডাইমেনশনাল ভেক্টর পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে কোণ উৎপন্ন করে, বাট 3 ডাইমেনশনাল ভেক্টর কিন্তু তলের সাথে কোণ উৎপন্ন করে। এন্ড ওখানে আমরা 3টা তল এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, এই 3টা তলের সাথে উৎপন্ন কোণ বের করার আমরা ফর্মুলা এস্টাবলিশ করছিলাম। সেই কনসেপ্ট থেকে আমরা লিখতে পারি এখন এক্স ওয়াই তলের সাথে কোণ, এটাকে নাম যদি দেই θ1, তাহলে θ1 ইকুয়াল টু tan ইনভার্স। মনে আছে নিশ্চয়ই, যেহেতু এক্স ওয়াই তলের সাথে কোণ, এই জন্য নিচে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর উপরে হবে হইল জেড। ওকে, মানগুলো বসাই দিই, tan ইনভার্স। আচ্ছা, একটা কাজ করি, এগুলো একটু এদিকে সরাই নিয়ে আসি, আমরা এক লাইনেই শেষ করে ফেলবো। ঠিক আছে, সো tan ইনভার্স জেড মানে এখানে কি কে এর সহগ 3 ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে আই এর সহগ স্কোয়ার প্লাস জে এর সহগ স্কোয়ার। আই এর সহগ স্কোয়ার করলে 4, জে এর সহগ স্কোয়ার করলে 49 আর 4 যোগ করলে কত 53। সো এখান থেকে আমরা তাহলে অ্যাঙ্গেলটা বের করে ফেলতে পারি। tan ইনভার্স 3 ডিভাইডেড বাই রুট ওভার 53। ওকে, 3 ডিভাইডেড বাই রুট ওভার 53, এটা আসতেছে আমাদের 22.396 এত ডিগ্রি। ওকে ফাইন, এক্স ওয়াই তলের সাথে কোণ গেল। সেম ভাবে ওয়াই জেড তলের সাথে কোণ, এটারে যদি নাম দেওয়া হয় θ2, তাহলে θ2 ইকুয়াল টু tan ইনভার্স কোন তলে? ওয়াই জেড তলে। তাহলে নিচে রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এন্ড উপরে হলো এক্স, কত আসে? tan ইনভার্স এক্স কত আমাদের 2 ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মানে 49 আর 9 রুট ওভার 58। ক্যালকুলেশন করলে কত আসতেছে? tan ইনভার্স 2 ডিভাইডেড বাই রুট ওভার 58, 14.71 ডিগ্রি, 14.71 ডিগ্রি। ওকে গুড। সেম ভাবে জেড এক্স এই তলের সাথে কোণ, এটা তোমরা নির্ণয় করে নেবা। ঠিক আছে, এটা তোমাদের জন্য আমরা হোমওয়ার্ক দিয়ে রাখলাম, এটা তুমি বের করে নিবা। ঠিক আছে, এটা তোমার বাড়ির কাজ। ফাইন, কোশ্চেন 7 গেল। তাহলে দেখো আমরা কিন্তু গত ক্লাসের বেশ কিছু কনসেপ্ট অলরেডি কভার করে ফেলছি। প্রথম যে কোশ্চেনটা, এখানে সিম্পলি ভেক্টরের মান বের করা শিখছি। দেন এটাতে একক ভেক্টর নিয়ে একটু কথাবার্তা বলছি। দেন এখানে আমরা কি করছি, যে একটা ভেক্টর কিভাবে
মেক করতে হয় সেগুলো শিখছি এই দুইটা প্রবলেম দিয়ে। দেন এখানে আমরা আবার 2 ডাইমেনশনাল ভেক্টরের ডিরেকশন বা এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে কোণ বের করা শিখলাম। সঞ্চার পথ নিয়ে কথা হলো। 3 ডাইমেনশনাল ভেক্টর তিনটা তলের সাথে কিভাবে কোণ তৈরি করে সেগুলো গেল। সো দেন এইবার আসো কোশ্চেন নাম্বার 8। 8 নাম্বার কোশ্চেনের প্রথম যে প্রবলেমটা, এটা আমি তোমাদের সলভ করায় দেব না, এটা এইচডব্লিউ। মোট কথা এটা আসলে এইচডব্লিউ দিয়ে কিছু নেই, কারণ 2 নাম্বার প্রবলেমের ভিতরেই 1 নাম্বার প্রবলেমটা আছে। সো তোমার 2 সলভ করতে গেলে অটোমেটিকলি 1 সলভ হয়ে যাবে। আচ্ছা, আমরা একটু 2 নাম্বারটা সলভ করি আগে। তপন স্যারের বইয়ের একটা প্রবলেম, কি বলছে এটা, কোশ্চেন কি, চিত্রটার দিকে খেয়াল করো। এ বিন্দুর স্থানাঙ্ক আছে, সেখান থেকে আমরা এ ভেক্টরটা বের করতে পারবো। বি বিন্দুর স্থানাঙ্ক আছে, সেখান থেকে বি ভেক্টরটা বের করতে পারবো। আর এ ভেক্টর বি ভেক্টর জানা থাকলে সেখান থেকে আমরা এ বি ভেক্টর বের করতে পারবো। এখন আসো, আমি এখানে যেটা চাচ্ছি জাস্ট এতটুকুকে আমি আলাদা করে নিলাম, ঠিক আছে? এতটুকুকে আলাদা করে নিচ্ছি, এটা বাদ। ওকে, এইটা ছিল আমাদের কি, মূল বিন্দু ও, এটা ছিল এ বিন্দু, এটা ছিল বি বিন্দু। এটা একটা অ্যাটাচ করে দিই, এটা অ্যাটাচ করে দিলাম। এখন শোনো, প্রশ্ন কি, ত্রিভুজ ও এ বি সমকোণী কিনা। একটা ত্রিভুজ সমকোণী কিনা, এই যে সমকোণী, এই কথাটা আসার সাথে সাথে আরেকজনের কথা মাথায় দুম করে চলে আসে, সেটা পিথাগোরাস। যে ত্রিভুজগুলোতে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করা যায় সেগুলো হলো সমকোণী ত্রিভুজ। পিথাগোরাসের সূত্র কি, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটাকে আরো জেনারেলি থিঙ্ক করো তো, যে কোনো একটা বাহুকে স্কোয়ার করো, বাকি দুইটা বাহু স্কোয়ার করে যোগ করো। যদি যে কোনো একটার স্কোয়ার আর বাকি দুইটার স্কোয়ারের যোগফল সমান হয়, তাহলে সবচেয়ে বড়টা হলো অতিভুজ, বাকি দুইটার একটা লম্ব একটা ভূমি। এই কনসেপ্ট যদি মানে, তার মানে পিথাগোরাস মানতেছে, পিথাগোরাস মানলেই সমকোণী। ওর কথা, সমকোণী ত্রিভুজ প্রুফ করার জন্য আমার পিথাগোরাস লাগবে। আর পিথাগোরাসের জন্য তোমার এখানে 3টা বাহুর দৈর্ঘ্য লাগবে। সো 3টা বাহুর দৈর্ঘ্য আগে আমরা একটু ফাইন্ড আউট করি। এখানে দেখো, যাহাই এ ভেক্টর তাহাই কিন্তু অ্যাকচুয়ালি ও এ ভেক্টর, রাইট? কারণ এ ভেক্টর যেটা, সেটা অ্যাকচুয়ালি মূলবিন্দু ও থেকে মেজার করা হচ্ছে। সো ও এ ভেক্টর মানে এখানে এ ভেক্টর, সেটা কত, এর স্থানাঙ্ক থেকে লিখে ফেলো 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস কে ক্যাপ। এখন এ ভেক্টর যখন পাইলা বা ও এ ভেক্টর যখন পাইলা, তুমি আল্লাহর রস্তে ও এ ভেক্টরের মানটা বের করো। ও এ ভেক্টরের মান কি হবে, রুট ওভার আই এর সহগ স্কয়ার মানে 4, জে এর সহগ স্কয়ার মানে 9, কে এর সহগ স্কয়ার মানে 1, 9 আর 4 13 আর 1 রুট ওভার 14 গেল। এ ভেক্টর নিয়ে কথা শেষ। দেন বি ভেক্টর মানে এখানে ও বি ভেক্টর, কারণ বি কেও মূলবিন্দু ও থেকে মেজার করা হয়েছে। সো ও বি ভেক্টর কি হবে, 4i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ। ওকে, সো ও বি ভেক্টর যখন পাইলা, ও বি ভেক্টরের মানটা বের করে ফেলো, রুট ওভার আই এর সহগ স্কয়ার 16 প্লাস জে এর সহগ স্কয়ার 4 প্লাস কে এর সহগ স্কয়ার 9, 16 আর 9 25 আর 4 29। ওকে, সো আমরা দেখো ও এ ভেক্টরের মান পাইছি ও এ বাহুর দৈর্ঘ্য, ও বি ভেক্টরের মান পাইছি মানে ও বি বাহুর দৈর্ঘ্য। এখন এ বি ভেক্টরের মান বের করলে এ বি বাহুর দৈর্ঘ্য বের হয়ে যাবে না? সো এ বি ভেক্টরটা এবার বের করব। এ বি ভেক্টর মানে কি, সরণ ভেক্টর। আর এ বি ভেক্টর মানে তোমাকে বোঝানো হচ্ছে তোমার আদি অবস্থান এ, শেষ অবস্থান বি। তাহলে এ বি ভেক্টর বের করতে গেলে আমাদের বি ভেক্টর থেকে এ ভেক্টরকে সাবট্রাক্ট করতে হবে বা বিয়োগ করতে হবে। সো বি থেকে এ কে বিয়োগ করো, 4i থেকে 2i গেলে 2i, 2j থেকে 3j গেলে মাইনাস জে, মাইনাস 3k থেকে কে গেলে মাইনাস 4k। এ বি ভেক্টর পাইছি। এবার আসো, এই এ বি ভেক্টরের মান বের করা মানে এ বি বাহুর দৈর্ঘ্য বের করা। সো এ বি ভেক্টরের মান কি, রুট ওভার
I এর সহগ স্কয়ার দ্যাট মিন্স 4, j এর সহগ স্কয়ার দ্যাট মিন্স 1, k এর সহগ স্কয়ার দ্যাট মিন্স 16। সো 16 আর 4 20 আর 1 √21। এখন দেখো তুমি এখানে স্পষ্ট বুঝতে পারতেছো সবচেয়ে বড় কোনটা, √29। সো √29 যেহেতু সবচেয়ে বড়, তাহলে ওবি বাহুটার দৈর্ঘ্য সবচেয়ে বেশি। এবার এই সবচেয়ে বড়টাকে স্কয়ার করো, বাকি দুটার স্কয়ার করে যোগ করো, মিলবে? কোনোদিনই মিলবে না। এটাকে স্কয়ার করলে 29 আর এই দুটো স্কয়ার করে যোগ করলে 21 আর 14 যোগ করলে কত হচ্ছে? 35। সো যেহেতু সবচেয়ে বড়টা দ্যাট মিন্স ওবি বাহু তার স্কয়ার নট ইকুয়াল ও এ স্কয়ার প্লাস এ বি স্কয়ার, তার মানে এটা পিথাগোরাস মানেনি। আর পিথাগোরাস না মানলে ত্রিভুজ ও এ বি সমকোণী নয়। সুতরাং ত্রিভুজ ও এ বি সমকোণী নয়। ওকে, ব্যাস সেটাই তো বলছে, সমকোণী কিনা দেখাইতে বলছে। আমরা দেখাই ফেলছি ত্রিভুজ ও এ বি সমকোণী নয়। 8 নম্বর কোশ্চেন গেল। কোশ্চেন 8 ডান। ওকে, এবার আসো কোশ্চেন 9। একটা অদ্ভুত সুন্দর প্রবলেম, অদ্ভুত সুন্দর একটা প্রবলেম, খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম। প্রশ্নটা কি? একটি বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক 1,1, মানে এটা 2 ডাইমেনশনাল। প্রথমটা ভুজ, তারপরটা কোটি, প্রথমটা এক্স এর মান, তারপরটা ওয়াই এর মান। বলছে ওই বিন্দুটার অবস্থান ভেক্টর বা আর ভেক্টর কি, এটা আগে বের করতে বলছে। সিম্পলি আমরা পাই আর ভেক্টর ইকুয়াল আই ক্যাপ প্লাস জে ক্যাপ। শেষ। কারণ এক্স এর সহগ এক্স কত 1, ওই এক্স এর সাথে নিতে হবে আই ক্যাপ, ওয়াই কত 1, ওয়াই এর সাথে নিতে হবে জে ক্যাপ। ব্যাস শেষ। আর ভেক্টর যদি এটা হয়, সুতরাং আর ভেক্টরের মান সেটাকে শুধু আর দিয়েও লেখা যেতে পারে, আর ভেক্টরের দুই পাশে মড চিহ্ন দিয়েও লেখা যেতে পারে, দুইটাই বোঝায় আর ভেক্টরের মান। সো যেহেতু 2 ডাইমেনশনাল, মান কি √i এর সহগ স্কয়ার মানে 1 স্কয়ার, j এর সহগ স্কয়ার মানে 1 স্কয়ার, 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার কত হচ্ছে √2। মামলা ডিসমিস, এটা শেষ। পরের প্রবলেমটা দেখো, পরের কোশ্চেনটা কি চাইছে। বলছে বিন্দুটি এক্স অক্ষের সাপেক্ষে ঘোরালে 1 1 মানে আমরা ধরে নিচ্ছি এই যে বিন্দুটা। আচ্ছা, তার আগে আমি একটা কাজ করব। এই কোণকটাকে আমি একটু কপি করে নিতে চাই, এর পিছনে কারণ আছে। এইটা আমি একটু এইভাবে রাখতে চাই কোণকটা, ঠিক আছে? এই কোণকটাকে আমি একটু এইভাবে রাখতে চাই, থাক। ওকে, গেল। আচ্ছা, তাহলে একটু দেখো তো আমাদের বিন্দু কোনটা? এটা না, এটা না, এইটা আমাদের সেই 1 1 বিন্দু, এইটা আমাদের সেই 1,1 বিন্দু, ঠিক আছে? এটা সেই 1,1 বিন্দু। কেমনে বুঝলা? এই যে বুঝছি হলো এমনি, মূল বিন্দু থেকে এদিকে গেছি 1, উপরের দিকে গেছি 1, গিয়ে এই যে বিন্দুটা পাইছি এটাই হলো আমাদের 1 1 বিন্দু, ঠিক আছে? এখন বলছে এই 1 1 বিন্দুটা এক্স অক্ষের সাপেক্ষে ঘোরালে মূল বিন্দুর সাথে যে কোণক তৈরি হয়, মানে ব্যাপারটা কিরকম জানো? এটা যদি এক্স অক্ষ হয় আর এটা যদি 1 1 বিন্দুটা হয়, তাহলে 1 1 বিন্দুটাকে এক্স অক্ষের সাপেক্ষে এইভাবে ঘোরানো হচ্ছে, এক্স অক্ষের সাপেক্ষে এইভাবে ঘোরানো হচ্ছে। এটা এক্স অক্ষ, এটা 1 1 বিন্দু, ঠিক আছে? এই যে 1 1 বিন্দুটাকে এক্স অক্ষের সাপেক্ষে ঘোরানো হচ্ছে, তখন এখানে একটা কি তৈরি হয়েছে? কোণক। এই কোণকের আয়তন বের করতে বলছে, ঠিক আছে? কোণকের আয়তন কি জানি? আমরা জানি কোণকের আয়তন ওয়ান বাই 3 পাই আর স্কোয়ার এইচ। কোণকের আয়তন হলো 1/3 পাই আর স্কোয়ার এইচ। যেখানে আর হইল ওই কোণকের ব্যাসার্ধ বলতে ওই কোণকের যে পৃষ্ঠতল আছে, ওই পৃষ্ঠতলের ব্যাসার্ধ, এবং এইচ হলো উচ্চতা। সো আমরা কিন্তু কোণকের যে পৃষ্ঠতলটা, এই পৃষ্ঠতলের ব্যাসার্ধ কিন্তু অলরেডি আমরা জানি সেটা কত? 1। সেটা কত? 1। কারণ আমরা এইদিকে আসছি 1,
উপরের দিকে গেছি 1, গিয়েই তো বিন্দুটা পাইছে 1,1, আর এই 1টাই তো এই কোণকের যে পৃষ্ঠতলটা আছে পৃষ্ঠতলের ব্যাসার্ধ। তার মানে আমরা r এর মান জানি কত 1, এইটাই আমাদের কিসের মান? কোণকের পৃষ্ঠতলের ব্যাসার্ধ r এর মান। এখন আমাদের কি লাগবে? কোণকের হাইট। দেখো কোণকের হাইট কি, এইটা হলো কোণকের হাইট। শীর্ষবিন্দু থেকে পৃষ্ঠতল পর্যন্ত যে দূরত্ব সেটাই কিন্তু কোণকের হাইট। সো কোণকের হাইট এইটা যে কথা, এটা সেম কথা না, কারণ এই কোণকটারই তো ঘুরায় এখানে দেওয়া হয়েছে, এই কোণকটারই তো ঘুরায় এখানে দেওয়া হয়েছে। সো হাইট এটা যে কথা, এটা কিন্তু সেম কথা। সো এইটা অ্যাকচুয়ালি এখানে মিন করতেছে আমাদের কোণকের হাইট h। তাহলে আমরা কোণকটার ব্যাসার্ধ r জানি, কোণকটার হাইট h জানি, তাহলে আমরা কোণকটার আয়তন কিন্তু বের করে ফেলতে পারতেছি। 1/3 পাই r স্কয়ার মানে 1 স্কয়ার, h মানে 1। সো 1 1 গুণ করলে 1, আলটিমেটলি পাই/3। যেহেতু আয়তন একক হবে ঘন একক। দিস ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, গেল 9 নম্বর কোশ্চেন শেষ। বোঝা গেল তো? 9 নম্বর কোশ্চেন একদম টপ নচ ক্লিয়ার। দেন কোশ্চেন নাম্বার 10। ক্লাসগুলো একটু লেন্দি হচ্ছে, কারণ আমরা চাচ্ছি যত দ্রুত এই সাইকেলটা শেষ করা যায়। কেন? কারণ অলরেডি তো কলেজ শুরু হয়ে গেছে, আমরা তো অনেক পরে এই সাইকেলটা শুরু করছি। সো আফটার অল আমাদের জন্য তো আর ইন্টারমিডিয়েট পরীক্ষা পিছাবে না, এইচএসসি পরীক্ষা পিছাবে না। তো তাদেরকে ধরার জন্য, তাদের সাথে কোপ আপ করার জন্য আমরা খুব দ্রুত এই সাইকেল শেষ করব। এই জন্য ক্লাসগুলো একটু লেন্দি হবে। কারো প্রবলেম হলে সে ইন্টারভেল দিয়ে দিয়ে ক্লাসগুলো দেখবা, কেমন? ওকে, 10 নম্বর কোশ্চেন। r1 ভেক্টর আছে, r2 ভেক্টর আছে, r3 আছে, r4 আছে। আবার r4 ইকুয়াল টু বলছে ar1 প্লাস br2 প্লাস cr3 হলে a b c কত? ঠিক আছে, তাই তো? ওকে, দুমায় আমরা এখানে একটা কাজ করে ফেলি। দেখো আমরা পাই ar1। ar1 মানে হলো r1 এর প্রত্যেকটার সাথে a গুণ করতে হবে। 2a i cap minus a j cap plus a k cap। ওকে, br2 মানে r2 এর প্রত্যেকটা এলিমেন্টের সাথে b গুণ করতে হবে। সো b i cap plus 3b j cap minus 2b k cap। ওকে, cr3 মানে, ও এখানে ভেক্টর চিহ্নগুলো দেওয়া হয়নি, ar1 ভেক্টর, br2 ভেক্টর, cr3 ভেক্টর। ওকে, সো cr3 মানে r3 ভেক্টরের প্রত্যেকটা উপাদানের সাথে c গুণ করতে হবে। সো প্রত্যেকটা উপাদানের সাথে c গুণ করো, মাইনাস 2c i cap প্লাস c j cap মাইনাস 3c k cap। দেখো তো কোনো ভুল হয়েছে কিনা? এখানে ভুল না হলে আর কোথাও ভুল হবে না। ar1 2a i cap minus a j cap plus a k cap, br2 b i cap plus 3b j cap minus 2b k cap, cr3 minus 2c i cap plus c j cap minus 3c k cap। ওকে, মিলছে। এবার এই তিনটাকে আমরা যোগ করব। সুতরাং ar1 plus br2 plus cr3 ইকুয়াল কত হচ্ছে? তিনটাকে যোগ করা মানে i এর সহগগুলো যোগ হবে, j এর সহগগুলো যোগ হবে, k এর সহগগুলো যোগ হবে। i এর সহগগুলো যদি যোগ করি 2a plus b minus 2c, 2a plus b minus 2c একবারেই লিখে ফেলবো i cap, ব্যাস। j এর সহগগুলো যোগ হইলে প্লাস মাইনাস a প্লাস 3b প্লাস c j cap, k এর সহগগুলো যোগ হইলে প্লাস a minus 2b minus 3c k cap। ওকে, 2a plus b minus 2c minus a plus 3b plus c a minus 2b minus 3c k cap। ওকে, হইল তো? এখন প্রশ্নে কি বলছে? প্রশ্ন মতে r4 ভেক্টর ইকুয়াল টু ar1 প্লাস br2 প্লাস cr3। সো r4 ভেক্টরটা কি? r4 ভেক্টর হলো 3
I cap plus 2 j cap plus 5 k cap. Okay, R4 vector. 3 I cap plus 2 j cap plus 5 k cap equal AR1 BR2 CR3. AR1 BR2 CR3 এটা তো আমরা পাইলাম, এইটা। ওকে, এখন আসো, সো এই যে দুইটা ভেক্টর যদি সমান হয় তাহলে সমতার কনসেপ্ট আমাদের বলে এটার আই এর সহগ এটার আই এর সহগ সিমিলার হবে, এটার জে এর সহগ এটার জে এর সহগ সেম হবে, এটার কে এর সহগ এটার কে এর সহগ সেম হবে। এটাই হলো ভেক্টরের সমতার কনসেপ্ট। ঠিক আছে, তাহলে আমরা একটু পরের পেজে যাই। ঠিক আছে, ওকে, দেখো তাহলে আমরা লিখতে পারি না যে সমতা হতে পাই, ভেক্টরের সমতা হতে পাই। দুইটা ভেক্টর সমান হলে আই এর সহগগুলো সেম হবে। এখানে আই এর সহগ 2a plus b minus 2c, 2a plus b minus 2c ইকুয়াল লেফট সাইডে আই এর সহগ 3। এটাকে আমরা এবার 1 নাম্বার ইকুয়েশন দিলাম। দেন জে এর সহগ মাইনাস a plus 3b plus c, মাইনাস a plus 3b plus c ইকুয়াল, এখানে জে এর সহগ হলো 2। এটা 2 নাম্বার ইকুয়েশন। ওকে, এটাতে কে এর সহগ a minus 2b minus 3c, a minus 2b minus 3c ইকুয়াল লেফট সাইডটাতে কে এর সহগ কি 5। এটা 3 নাম্বার ইকুয়েশন। এখন আমাদের কোশ্চেনে চাইছে কি a b এবং c এর মান বের করো। সো আমরা এবার যেটা করব সিম্পলি তিনটা ইকুয়েশনকে সলভ করব, করে আমরা a b c এর মান বের করব। ঠিক আছে, দেখো আমরা ইকুয়েশন সলভ ফার্স্টে একটু বড় নিয়মে করি। দেখো বড় নিয়মে যদি করি তাহলে কি হতে পারে, 2 আর 3 যোগ করো, 2 আর 3 যোগ করো, 2 আর 3 যদি যোগ করো নেগেটিভ এ পজিটিভ এ গন, 3b আর মাইনাস 2b যোগ করলে b, c আর মাইনাস 3c যোগ করলে মাইনাস 2c ইকুয়াল 5 আর 2 যোগ করলে 7। এটা 4 নাম্বার ইকুয়েশন। ঠিক আছে, দেন আমরা যেটা করতে পারি 1 কে 2 দিয়ে গুণ করো, সরি 1 ঠিক থাকবে, 1 প্লাস 2 ইন্টু 2, 1 প্লাস 2 ইন্টু 2, 2 কে 2 দিয়ে গুণ করে 1 এর সাথে যোগ করব। ওকে, সো এটাকে 2 দিয়ে গুণ করলে মাইনাস 2 এ 1 এর সাথে যোগ করলে প্লাস 2 এ মাইনাস 2 এ চলে গেল। এটাকে 2 দিয়ে গুণ করলে 6b, তার সাথে প্লাস b যোগ করলে 7b। ওকে, এটাকে 2 দিয়ে গুণ করলে 2c, তার সাথে মাইনাস 2c যোগ করলে c চলে গেল। রাইট সাইডে এটাকে 2 দিয়ে গুণ করলে 4, তার সাথে 3 যোগ করলে 7। সো এখান থেকে কিন্তু ডিরেক্টলি b এর মানটা চলে আসতেছে, b এর মানটা কত 1। সো এই যে একটা মান কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি, রাইট, আমরা একটা মান অলরেডি পেয়ে গেছি। এখন b এর মান 4 এ বসাই দিলে c এর মান পেয়ে যাব। b এর মান 4 নং এ বসাও। b এর মান যদি 4 নং এ বসাও তাহলে 1 minus 2c equal 7। সো এখান থেকে দেখো তো 2c equal to minus 6, সো c এর মানও চলে আসতেছে কত minus 3। ঝামেলা শেষ, c এর মানও কিন্তু আমরা পেয়ে গেছি, রাইট। c এর মান নিয়েও আমাদের আর কোনো প্যারা নেই। এখন b আর c এই দুইটা মান আমরা 1 এ বসাতে পারি, 2 এ বসাতে পারি, 3 এ বসাতে পারি। 3 এ বসানো সবচেয়ে সহজ। b ও c এর মান 3 নং এ বসাবো আমরা। তাহলে 3 নম্বরে মান বসাও, a মাইনাস b এর মান কত 1, সো মাইনাস 2b মানে মাইনাস 2, c এর মান মাইনাস 3, সো মাইনাস 3 আর মাইনাস 3 গুণ করলে প্লাস 9 ইকুয়াল 5। সুন্দর, সো 9 থেকে 2 গেলে 7, a প্লাস 7 ইকুয়াল 5, সো a এর মান আসতেছে মাইনাস 2।
ঠিক আছে, ঝামেলা শেষ, আমরা সবগুলা মান পেয়ে গেছি। সো দিস ইজ দ্য অ্যানসার। সুতরাং a ইকুয়াল -2, b ইকুয়াল 1, c ইকুয়াল -3 and this is the answer। এবার আমি একটু, যদিও তোমরা জানো আসলে ক্যালকুলেটরে কিভাবে ইকুয়েশন সলভ করতে হয়, তারপরে আমরা একটু দেখতে চাই আসলে ক্যালকুলেটরে কিভাবে সলভ করা যায়। ঠিক আছে, একটু দেখো, আমরা একটু fx 991ES এটা নিয়ে কাজ করতে চাই। ক্যালকুলেটরে আমরা ফার্স্টে যেটা করব, মোড বাটনে চাপ দেব, গিয়ে দেখো মোড বাটনে এই যে 5 নম্বরে ইকুয়েশন আছে, সো 5 চাপবো, ইকুয়েশনে চলে যাবে। আমাদের ইকুয়েশনে আননোন কয়টা? 3টা। সো 3টা আননোনের জন্য ইকুয়েশনে যে ax by cz ইকুয়াল টু d, এটা কততে আছে? 2 নম্বরে, সো আমরা 2 এ চলে যাব। এবার একটা একটা করে আমরা ইনপুট দেব। সো দেখো আমাদের ইনপুট কি, প্রথম ইকুয়েশনটাই 2 1 -2 3, 2 1 -2 3, আমরা একটু ইনপুট দিয়ে দিই। 2 ইকুয়াল 1 ইকুয়াল -2 ইকুয়াল 3 ইকুয়াল, প্রথমটা আমাদের ইনপুট দেওয়া শেষ। ঠিক আছে, 2 1 -2 3। এবার আসো দ্বিতীয়টা ইনপুট দেব, -1 3 1 2, -1 3 1 2, -1 3 1 2। ওকে, ইনপুট দেওয়া শেষ, ইনপুট দেওয়া শেষ। ঠিক আছে, এরপরে আসো, সরি 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 সরি, কই গেল কই গেল কই গেল কই গেল কই গেল কই গেল কই গেল, আহা একটু ভুলে গেছে। আচ্ছা আরেকবার যাই, ইকুয়েশন আমাদের কি? 2 নম্বর। ঠিক আছে, 2 নম্বর। ওকে, কোথায় ছিল কোথায় ছিল, আরে কি করতেছি, 2 1 -2 3, 2 1 -2 3, 2 1 -2 3, দেন পরেরটা আমরা ইনপুট দিব -1 3 1 2, -1 3 1 2, -1 3 1 2। ওকে, গেল। তারপর একটা ইনপুট দেব 1 -2 -3 5, 1 -2 -3 5। এখন ইকুয়াল দাও, দেখো একটা মান আসছে -2, আমাদেরও কি আসছে? a এর মান -2 আসছে না? গুড। আবার ইকুয়াল, y এর মান আসছে 1, y বলতে আমাদের এখানে b এর মান আসছে 1, গুড। আবার ইকুয়াল, c এর মান আসছে -3, সো c এর মান আমাদেরও -3 আসছে তো, রাইট? সো এইভাবে তোমরা ক্যালকুলেটরে সলভ করতে পারো, নো ইস্যুস। ঠিক আছে, 3টে ইকুয়েশন আগে তুমি বানালা, তারপরে তুমি ক্যালকুলেটরে সলভ করে দেখাতে পারো। ওকে, তাহলে এই প্রবলেমটাও গেল আমাদের। কোশ্চেন 10 গেল। কোশ্চেন 11, বিশাল একটা কোশ্চেন, কিন্তু সলিউশনটা খুবই সহজ, খুবই সহজ। প্রশ্নটা একটু ধরে ধরে পড়ো, ধরে ধরে পড়ো। কোশ্চেন কি? অন এ হরাইজন্টাল ফ্ল্যাট গ্রাউন্ড, হরাইজন্টাল ফ্ল্যাট গ্রাউন্ড মানে তোমার কাছে একটা আনুভূমিক তল আছে। সো এই গ্রাউন্ডে এ পারসন ইজ স্ট্যান্ডিং এট এ পয়েন্ট এ, মানে একটা আনুভূমিক তলের একটা বিন্দু আছে এ, ওই এ বিন্দুতে একটা ব্যক্তি দাঁড়ায় আছে। আমরা একটু তাই করি, আমরা ধরে নিচ্ছি এইটা হলো আমাদের সেই আনুভূমিক তলটা। এই আনুভূমিক তলে কোনো একটা বিন্দু আছে এ, এ বিন্দুতে কোনো একজন ব্যক্তি দাঁড়ায় আছে। ওকে, দাঁড়ায় থাকলো। এখন বলছে কি, at this point he installs a 5-meter long pole vertically, vertically মানে লম্বভাবে। at this point মানে এই বিন্দুতে সে একটা 5 মিটার লম্বা পোল রাখছে লম্বভাবে, মানে ভার্টিক্যালি। সো এটা হলো সে 5 মিটার লম্বা পোলটা, এটা হলো সে 5 মিটার লম্বা পোল যেটা উনি ভার্টিক্যালি রাখছে। ওকে, এখন কি বলা আছে? নাও হি মুভস 5 মিটার টুয়ার্ডস ইস্ট। এখন সে কি করছে? পূর্ব দিকে 5 মিটার গেছে, এখান থেকে পূর্ব দিকে সে 5 মিটার গেছে। ওকে, গেল 5 মিটার গেছে, পূর্ব দিকে সে 5 মিটার গেছে। ওকে, ফাইন।
গেল পূর্ব দিকে 5 মিটার, পূর্ব দিকে সে 5 মিটার গেছে গেল। তারপরে সে কি করছে, and then 2 মিটার towards north, and then 2 মিটার towards north, এরপরে সে উত্তর দিকে গেছে হলো 2 মিটার। এই পজিশন থেকে সে উত্তর দিকে গেছে হলো 2 মিটার। ওকে, এই যে আমি ধরে নিচ্ছি এইটা হলো তার পজিশন, এখানে সে 2 মিটার গেছে গেল 2 মিটার, and reaches at a point B। সো এই যে 2 মিটার যাওয়ার পর উনি যে বিন্দুতে পৌঁছেছেন ওই বিন্দুটার নাম হলো বি। There he installs another 3 মিটার লং পোল ভার্টিক্যালি। ওই বি বিন্দুতে সে 3 মিটার লম্বা আরেকটা পোল লম্বা ভাবে স্থাপন করছে। সো এইখানে সে আরেকটা 3 মিটার লম্বা পোল ভার্টিক্যালি স্থাপন করছে, ঠিক আছে? এই তো এখানে সে 3 মিটার লম্বা আরেকটা পোল স্থাপন করছে ভার্টিক্যালি। ওকে, এটা হলো সে 3 মিটার লম্বা পোল। এখন বলছে কি, a bird flies from top of the first pole to the top of the second pole। একটা পাখি প্রথম পোলের মাথা থেকে দ্বিতীয় পোলের মাথায় উড়ে চলে যায়, ঠিক আছে? তাহলে পাখিটার আমি যদি সরণের কথা জিজ্ঞেস করি তাহলে পাখিটার সরণ কি হবে বলো তো? প্রথম পোলের মাথা থেকে একটা পাখি দ্বিতীয় পোলের মাথায় উড়ে চলে যায়, ঠিক আছে? প্রথম পোলের মাথা থেকে একটা পাখি দ্বিতীয় পোলের মাথায় উড়ে চলে যায়। ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য বার্ড। এই পাখিটার সরণের মান বের করতে বলছে। এই পাখিটার যে সরণ হয়েছে সরণের মান। ওকে, এইবার আসো, খেলাটা এইবার শুরু। আমরা একটা কাজ করব, আমরা ধরে নিচ্ছি এইটা বোঝাচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, ভালো কথা। এইটা বোঝাচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, ভালো কথা। এন্ড দেন এইটা বোঝাচ্ছে আমাদের জেড অ্যাক্সিস। ওকে, এবার তুমি খেয়াল করে দেখো তো, পাখিটা প্রথম যেখানে ছিল এই বিন্দুটা বের করার জন্য এক্স অ্যাক্সিসের দিকে যাওয়া লাগতেছে না, জেড অ্যাক্সিসের দিকে যাওয়া লাগতেছে না, স্রেফ ওয়াই অ্যাক্সিসের দিকে 5 মিটার। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক যদি আমরা নাম দিই পি, তাহলে পি বিন্দুটার স্থানাঙ্ক কি হবে? 0, 5, 0। এটা বুঝতে পারছো? এক্স অক্ষের দিকে যাওয়া লাগতেছে না, এই জন্য এক্স এর মান 0। জেড এর দিকে যাওয়া লাগতেছে না, জেড এর মান 0। ওয়াই অ্যাক্সিসের দিকে 5 একক যাওয়া লাগতেছে ধনাত্মক দিকে, এই জন্য ওয়াই এর মান 5। এরপরে ধরো পাখিটা যে বিন্দুতে পৌঁছেছে সেটা কিউ। এবার কিউ বিন্দুর স্থানাঙ্ক কি? কিউ বিন্দুর জন্য আবার দেখো, এক্স অ্যাক্সিসের দিকে 5, জেড অ্যাক্সিসের দিকে 2, ওয়াই অ্যাক্সিসের ধনাত্মক দিকে 3। তাহলে এটার স্থানাঙ্ক কি হবে? 5, 3, 2। ভালো করে বুঝো, এক্স অক্ষের ধনাত্মক দিকে 5, এজন্য এক্স এর মান 5। ওয়াই অক্ষের ধনাত্মক দিকে কিন্তু এইটা 3, এজন্য ওয়াই এর মান 3। আর জেড অক্ষের ধনাত্মক দিকে হলো 2, এজন্য জেড এর মান 2। কথা ক্লিয়ার? এবার তাহলে তোমার বুঝতে আর কোনো বাকি নেই। তুমি এবার পি, পাখিটার প্রথম অবস্থান পি জানো, তাহলে সেখান থেকে পি ভেক্টরটা বের করতে পারবা। আমরা পাই পি ভেক্টর ইকুয়াল এক্স নাই, জেড নাই, তাহলে স্রেফ ওয়াই আছে যার মান 5। সো ওয়াই জে মানে হলো 5j। পাখিটার শেষ অবস্থান কিউ ভেক্টর কত হবে? 5i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ। তাহলে পি ভেক্টর পাইছি, কিউ ভেক্টর পাইছি। প্রশ্নে বলছে কি, ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য বার্ড। পাখিটার যে সরণ হয়েছে সেই সরণের মান। তাহলে আমরা কি সরণটা বের করি। এখানে সরণ ভেক্টর কি? পি কিউ ভেক্টর। পি কিউ ভেক্টর দিয়ে বোঝাচ্ছে পি হইলো আদি অবস্থান, কিউ হইলো শেষ অবস্থান। সো সরণ ভেক্টর বের করার সময় শেষ অবস্থান ভেক্টর থেকে আদি অবস্থান ভেক্টরকে বিয়োগ করতে হয়। সো কিউ ভেক্টর থেকে পি ভেক্টরকে বিয়োগ করো। 5i থেকে, ওখানে তো আই নাই, বিয়োগ করলে কত? 5i ক্যাপ। 3j ক্যাপ থেকে 5j ক্যাপ বিয়োগ করলে মাইনাস 2j ক্যাপ। 2k ক্যাপ থেকে ওখানে তো কে নাই, বিয়োগ করলে কি 2k ক্যাপ। ঠিক আছে,
সুতরাং এই সরণ ভেক্টর পিকিউ ভেক্টরের ম্যাগনিটিউড বা মান ইকুয়াল টু রুট ওভার, এটা 3 ডাইমেনশনাল ভেক্টর, সো মান কি রুট ওভার i এর সহগ স্কয়ার প্লাস j এর সহগ স্কয়ার প্লাস k এর সহগ স্কয়ার, কত হলো রুট ওভার 25 প্লাস 4 প্লাস 4 রুট ওভার 33। সো যেহেতু কোনো একক একক তো আছে 3 মিটার, রাইট? 3 মিটার 5 মিটার একক মিটারে আছে, সো অ্যান্সার এত রুট ওভার 33, অ্যান্সার রুট ওভার 33 এত মিটার, রুট ওভার 33 এত মিটার। ঠিক আছে, বোঝা গেল? ব্যাস, ফাইন। আমরা বেশ কিছু তাহলে প্রবলেম সলভ করে ফেলছি আজকে, আমরা বহুত প্রবলেম সলভ করে ফেলছি, রাইট? সো এটা 1 2 এরকম বহুত প্রবলেম। হোপফুলি এই প্রবলেমগুলো প্রত্যেকটাই দেখো, এক একটা প্রবলেম কিন্তু এক একটা টাইপ মিন করতেছে, এক একটা প্রবলেম এক একটা টাইপ মিন করতেছে। প্রবলেমগুলো কিন্তু খুব সুন্দরভাবে তোমরা দেখবা। এবার আসো কিছু থিওরিটিক্যাল পড়াশোনা করি, কিছু থিওরিটিক্যাল পড়াশোনা করে আজকের ক্লাসটা আমরা শেষ করব। সো আমরা শুরুতে কিছু ভেক্টর দেখছিলাম ফার্স্ট ক্লাসে, যে ভেক্টর রিলেটেড প্রবলেমগুলো আজকের ক্লাসে সলভ করে ফেলছি। এবার আসো আমরা আরো কিছু কতিপয় ভেক্টর নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আরো কিছু কতিপয় ভেক্টর নিয়ে আলোচনা করব। ওকে, ফার্স্টে আসে শূন্য ভেক্টর। সিম্পলি শূন্য ভেক্টর কি? যে ভেক্টরের মান 0, যার মান ইকুয়াল 0। আচ্ছা, আর একটা কথা বলি, শূন্য ভেক্টরকে কিভাবে প্রকাশ করা হয়? 0-র উপরে ভেক্টর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। মোস্ট ইম্পর্টেন্ট কথা, শূন্য ভেক্টর এটা হলো স্পেশাল কাইন্ড অফ ভেক্টর। দেখো আমরা বলছিলাম না যে যদি কেবল মান থাকে কিন্তু দিক থাকে না, তাহলে টেনসর যার র্যাঙ্ক 0, আর ভেক্টরও একটা টেনসর যার র্যাঙ্ক 1, কারণ ভেক্টরের একটা নির্দিষ্ট দিক থাকে। বাট 0 ভেক্টর এটা একটা স্পেশাল কাইন্ড অফ ভেক্টর। এ মাল্টি ডিরেকশন হওয়ার পরেও একে আমরা টেনসর না বলে একে আমরা ভেক্টরই বলে থাকি। তাহলে এটা একটা স্পেশাল কাইন্ড অফ ভেক্টর যার সুনির্দিষ্ট কোনো দিক নেই, যার সুনির্দিষ্ট দিক নেই। ঠিক আছে? আচ্ছা, গুড। এবার আমরা একটু দেখতে চাই যে শূন্য ভেক্টর আসলে আমরা পেতে পারি কিভাবে। প্রথম কথা, 1 নাম্বার কাহিনী। ধরো তোমাকে বলা হলো যে তোমার কাছে একটা বল আছে, যে বলের মান হলো 5 নিউটন, বা এভাবে ধরো চিন্তা করো তুমি, তোমাকে কোনো একজন ডান দিকে 5 নিউটন বলে টানতেছে, আবার ওই তোমাকেই কোনো একজন বাম দিকে 5 নিউটন বলে টানতেছে। ঠিক আছে, ওই তোমাকে কোনো একজন বাম দিকে 5 নিউটন বলে টানতেছে। এখন আমার প্রশ্ন হইল, তুমি কি কোনো দিকে যাবা? কোনো দিকেই যাবা না। কারণটা কি? তোমার উপর নিট ফোর্স এফ নিট কত হয়ে গেছে? 0। তাহলে এই দেখো, লব্ধি বল বা মোট বল তোমার উপরে কখন শূন্য হয়ে গেছে? যখন দুইটা বলের দিক বিপরীত ছিল এবং মান সমান ছিল। তাহলে আমরা বলতে পারি না যে দুইটা ভেক্টরের মান সমান এবং তাদের দিক যদি পরস্পর বিপরীত দিকে হয়, তাহলে তাদের আলটিমেট লব্ধি হিসেবে যেটা পাওয়া যায় সেটাই হলো শূন্য ভেক্টর। ঠিক আছে, এটা হলো 1 নাম্বার কনসেপ্ট। তাহলে শূন্য ভেক্টর আমরা ফার্স্ট অফ অল কিভাবে বের করতে পারি? দুইটা ভেক্টরের মান সমান এবং দিক পরস্পর বিপরীত, দুইটা ভেক্টরের মান সমান এবং দিক পরস্পর বিপরীত, তাদের লব্ধিতে আমরা আউটপুট হিসেবে যে ভেক্টরটা পাই সেটা শূন্য ভেক্টর। ঠিক আছে, তাহলে একই মান বিশিষ্ট পরস্পর বিপরীতমুখী দুটি ভেক্টরের যোগফল 0
শূন্য ভেক্টর। ওকে, ব্যাস। এবার আসো নাম্বার 2, শূন্য ভেক্টর আমরা আরেক ভাবে পাইতে পারি। সেটা কিভাবে দেখো। এটা একটা সার্কুলার পথ। এই সার্কুলার পথে ধরো তুমি কোনো একটা বিন্দু থেকে যাত্রা স্টার্ট করে পুরো এক সার্কেল ঘুরে আবার ওই বিন্দুতে ফিরে আসলা, তাহলে এইটাই তোমার স্টার্ট, এটাই তোমার এন্ড। তখন আলটিমেটলি কি তোমার কোনো স্মরণ হয়েছে? হয়নি। তোমার স্মরণ কি জিরো। তাহলে কখন তোমার স্মরণ জিরো হয়েছে? যখন তোমার আদি বিন্দু এবং শেষ বিন্দু একই বিন্দু। তাহলে আমরা বলতে পারি না যে কোনো ভেক্টরের আদি বিন্দু এবং শেষ বিন্দু একই বিন্দু হলে এটা অ্যাকচুয়ালি কি নির্দেশ করে? শূন্য ভেক্টর। ওকে, সো শূন্য ভেক্টরের আদি বিন্দু এবং শেষ বিন্দু একই বিন্দু। ফাইন, এই হলো ব্যাপার স্যাপার। দেন শূন্য ভেক্টরের ঠিক সৎ ভাই হলো সঠিক ভেক্টর। সৎ ভাই শূন্য ভেক্টর কি? যে ভেক্টরের মান শূন্য। আর সঠিক ভেক্টর কি? যেসব ভেক্টরের মান শূন্য নয়। তারা সবাই সঠিক ভেক্টর। ঠিক আছে, শূন্য ভেক্টর হলো যে ভেক্টরের মান শূন্য, আর সঠিক ভেক্টর কি? যেসব ভেক্টরের মান শূন্য নয় তারা সঠিক ভেক্টর। মোট কথা শূন্য ভেক্টর ছাড়া আর যত ভেক্টর এক্সিস্ট করে তারা সবাই হলো সঠিক ভেক্টর। তাহলে ঠিক অপোজিট প্রপার্টিজ না এদের, এই জন্য এরা একজন আরেকজনের সৎ ভাই। দেন এবার আসো, এট এ টাইম আমরা এখানে 5টা ভেক্টর নিয়ে কথা বলতেছি যারা প্রত্যেকেই হতে হবে সমজাতীয়। সো দুইটা ভেক্টর, ফার্স্টে দুইটা ভেক্টর সমজাতীয় হওয়ার পরেও যদি তাদের দিক একই হয়, সমজাতীয় হওয়ার পরেও যদি তাদের দিক একই হয়, তাহলে তাদেরকে আমরা বলবো সদৃশ ভেক্টর বা লাইক ভেক্টর। এবং আরেকটা কথা, সদৃশ ভেক্টরের জন্য মান কোনো ইস্যু না। মোট কথা দুইটা ভেক্টরের মান এখানে সমান হতেও পারে, নাও হতে পারে, ডাজন্ট ম্যাটার। যেমন এই একটা ভেক্টর, এই আর একটা ভেক্টর, এই দুটো ভেক্টরের মান কি হইল সেটা আমাদের দেখার বিষয় না। এ ভেক্টর যেদিকে ক্রিয়া করতেছে বি ভেক্টরও একই দিকে ক্রিয়া করতেছে। ঠিক আছে, সো এ ভেক্টর আর বি ভেক্টর দুটার মান সমান কি সমান না? ডাজন্ট ইস্যু, দিক একই এবং এরা ধরো সমজাতীয়। সমজাতীয় মানে এ যদি বেগ বোঝায় বিও ধরো বেগ বোঝাচ্ছে, কিংবা এ যদি বল বোঝায় বিও ধরো বল বোঝাচ্ছে, দুইটা সেম জিনিস বোঝাচ্ছে। সো দুইটা ভেক্টর সমজাতীয়, দিক একই, মান ডাজন্ট ইস্যু, তখন এটাকে বলতেছে সদৃশ ভেক্টর বা লাইক ভেক্টর। এখন আসো সমান ভেক্টর, সেম জিনিস, দুইটা ভেক্টর সমজাতীয় হতে হবে, দিক একই হতে হবে, ইনফ্যাক্ট এখানে দুইটা ভেক্টরের মান সমান হতে হবে। তাহলেই আমরা এই দুইটা ভেক্টরকে বলতে পারি সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর। ঠিক আছে, ফর এক্সাম্পল ধরো এই একটা ভেক্টর এ, ঠিক আছে, সিমিলারলি এই আর একটা ভেক্টর যেটা হলো বি, একটা ভেক্টর এ আর একটা ভেক্টর হলো বি। সো দেখো দুইটাই ধরো সমজাতীয়, দুইটাই আইদার বেগ বা আইদার বল, দুইটাই সেম জিনিস বোঝাচ্ছে, দুইটার দিক একই দিকে, আবার দুইটার মান দেখো সমান। দুইটার মান সমান বোঝানোর জন্য আমরা এখানে যেটা লিখতে পারি এ ইকুয়াল টু বি। সো এর মান বি এর মান সমান, দুইটার দিক একই দিকে, দুইটা সমজাতীয়। সো এদেরকে বলবো আমরা সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর। ঠিক আছে, আর একটা কথা, এই সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টরের মধ্যবর্তী কোণ, এই দুই ভেক্টরের মধ্যবর্তী কোণ হইল 0 ডিগ্রি। দুইটা ভেক্টর যদি সমান ভেক্টর হয় তাহলে এই দুই ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে? 0 ডিগ্রি। কথা বোঝা গেল? এবার আসো বিসদৃশ বা আনলাইক ভেক্টর। সমজাতীয় তো হতেই হবে, দিক বিপরীত,
দিক ঠিক বিপরীত, এখানেও মান কোনো ইস্যু না, দুইটার মান সমান হইল নাকি না হইল ডাজেন্ট ম্যাটার, দুইটার মান সমান হইল নাকি না হইল ডাজেন্ট ম্যাটার, দিক বিপরীত হইলে হয়েছে। যেমন একটা এ একটা ভেক্টর, দেন ধরো বি আর একটা ভেক্টর, বাট কাহিনী যেটা হয়েছে এই বি এর দিক এ ভেক্টরের ঠিক বিপরীত দিকে, ঠিক আছে, বি ভেক্টরের দিক এ ভেক্টরের ঠিক বিপরীত দিকে। সে দুটো ভেক্টর সমজাতীয়, দিক ঠিক বিপরীত, মান কোনো ইস্যু না, তখন এদেরকে বলবো আমরা বিসদৃশ বা আনলাইক ভেক্টর। তাহলে বিপরীত বা ঋণাত্মক ভেক্টর কি? প্রথমত সমজাতীয় তো হতেই হবে, এরপরে দিক পরস্পর বিপরীত এবং এখানে মানটা ইস্যু, দুইটার মান সমান হইতে হবে, দুইটার মান সমান হইতে হবে, তখন এদেরকে আমরা বলবো বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর। ফর অ্যান এক্সাম্পল, এই একটা ভেক্টর এ, এই আর একটা ভেক্টর বি, ঠিক আছে, কিন্তু এ এর দিক যেদিকে বি এর দিক ঠিক তার উল্টা দিকে, ঠিক আছে, এবং এখানে এ এর মান এবং বি এর মান সমান, এ এর মান এবং বি এর মান সমান। সো দুইটা ভেক্টর সমজাতীয়, দিক পরস্পর বিপরীত, দুইটার মান সমান, তখন এদেরকে আমরা বলতেছি বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর। এবং এখানে দুটা কথা ইম্পর্টেন্ট, এই দুটা কথা মনে রাখবা। প্রথম কথা, দুইটা ভেক্টর যদি পরস্পর বিপরীত হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ হয় হলো 180 ডিগ্রি, ঠিক আছে, দুইটা ভেক্টর যদি পরস্পর বিপরীত হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত হয়? 180 ডিগ্রি। আর যখনই মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হয় এদেরকে আমরা বলি এন্টি প্যারালাল ভেক্টর। এন্টি প্যারালাল, এন্টি প্যারালাল মানে হইলো সমান্তরাল কিন্তু দিক বিপরীতমুখী, সমান্তরাল কিন্তু দিক বিপরীতমুখী। এন্ড আরেকটা কথা একটু বলে রাখি, বিপরীত বা ঋণাত্মক ভেক্টরের একটাকে যদি আমরা এ ভেক্টর বলি তাহলে আরেকটাকে বলবো আমরা মাইনাস বি ভেক্টর। সো এখানে যে এ ভেক্টর ইকুয়াল মাইনাস বি ভেক্টর, এই কথাটা অনেক মিনিংফুল, ঠিক আছে, এই কথাটা দিয়ে বোঝানো হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টরের মান সমান এবং সামনের মাইনাসটা বোঝানো হচ্ছে এদের দিক পরস্পর বিপরীত, ঠিক আছে, ওকে ওকে গেল। এন্ড ফাইনালি বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর, বিপ্রতীপ বা ব্যতিহার, এটার আরেকটা নাম আছে, বিপ্রতীপের আরেকটা নাম আছে ব্যতিহার, ব্যতিহার, রেসিপ্রোকাল ভেক্টর। ওকে, এবার কাহিনী কি? সমজাতীয় দুইটা ভেক্টরের দিক একই হবে এবং মান পরস্পর উল্টা হবে, মান পরস্পর উল্টা। এখানে উল্টা মানে হইল গৌণিক বিপরীত, উল্টা মানে এখানে হইল গৌণিক বিপরীত। সো গৌণিক বিপরীত মানটা কিরকম? একটা 2 হইলে আর একটা 1/2। যৌগিক বিপরীত মানে হলো একটা 2 হইলে আর একটা -2, একটা 5 হইলে আর একটা -5। আর গৌণিক বিপরীত মানে একটা 2 হইলে আর একটা 1/2, 5 হইলে 1/5, এগুলো গৌণিক বিপরীত। সো সমজাতীয় দুইটা ভেক্টরের দিক একই এবং মান পরস্পর উল্টা বা গৌণিক বিপরীত হলে তখন সেটাকে বলা হয় বিপ্রতীপ ভেক্টর বা রেসিপ্রোকাল ভেক্টর। এক্সাম্পল দেখো, ধরো এই একটা ভেক্টর, ঠিক আছে, এই একটা ভেক্টর, ওকে, ঠিক এই হইল আর একটা ভেক্টর। আমরা এটাকে বলতেছি হলো 3i ক্যাপ আর এটাকে বলতেছি 1/3i ক্যাপ। তাহলে তুমি খেয়াল করো তো, দুইটার পাশে আই ক্যাপ মানে দুইটার ডিরেকশন একই দিকে, এক্স অক্ষের দিকে, দুইটাই এক্স অক্ষের দিকে একই দিকে। আবার মান দেখো, একটা 3 আর একটা 1/3, সো দুইটা একই দিকে, দুইটা সমজাতীয়, আবার দুইটার মান পরস্পর উল্টা বা গৌণিক বিপরীত। সো এদেরকে আমরা বলতেছি বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর, যার ইংরেজি রেসিপ্রোকাল ভেক্টর। সো এই 5টা সমজাতীয় ভেক্টর আমরা একবারে মনে রাখবো, ঠিক আছে, এই 5টা সমজাতীয় ভেক্টর আমরা একবারে মনে রাখবো। দেন এবার আসো সমরেখ ভেক্টর। সমরেখ ভেক্টর, সমরেখ ভেক্টরটা কি এটা একটু দেখো। ধরো এটা কোন একটা রেখা, সমরেখ ভেক্টরের এখানে কোথাও কি সমজাতীয় বলা আছে? নাই।
তার মানে এরা সমজ্যাতি হতেও পারে নাও পারে, ইট ডাজন্ট ম্যাটার, ইটস নট এ বিগ ডিল। ওকে, এই যে একটা রেখা, এই রেখাতে ধরো এই একটা ভেক্টর কাজ করতেছে, আবার এই রেখাতেই ধরো এই আর একটা ভেক্টর কাজ করতেছে, আবার এই রেখাতেই ধরো এই আর একটা ভেক্টর কাজ করতেছে। এই যে ভেক্টর তিনটা, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, এই তিনটা একই রেখায় কাজ করে না? সো যে রেখাগুলো, যে ভেক্টরগুলো একই রেখায় বা একই সমান্তরালে ক্রিয়া করে, রেখায়ও হইতে পারে সমান্তরালেও হইতে পারে, তাদেরকে সমরেখা ভেক্টর বলে। যারা একই রেখায় বা একই সমান্তরালে ক্রিয়া করে, ঠিক আছে, তাদেরকে বলা হয় সমরেখা ভেক্টর। কেন সমান্তরালে কথাটা কেন বলা যায়? এটার কারণ হলো আমরা তো ভেক্টরের প্যারালাল শিফটিং জানি না? ভেক্টরের প্যারালাল শিফটিং কি বলে? এই এ ভেক্টরকে তুমি এখানে নিয়ে আসলে কোনো সমস্যা নেই, মান চেঞ্জ করে নেই, দিক চেঞ্জ করে নেই, অবস্থান চেঞ্জ করলে কোনো প্রবলেম আছে? নাই। আবার বি ভেক্টরকে আমি একটু এখানে নিয়ে আসলাম, নো ইস্যুস। সি ভেক্টর ওখানেই থাকে। তাহলে দেখো এ বি সি, মান চেঞ্জ করি নেই, দিক চেঞ্জ করি নেই, শুধু অবস্থান চেঞ্জ করছে, তাতে করে এরা কি সমান্তরালই আছে না? এই সমান্তরালগুলোর উপরে নিয়ে গিয়ে আবার একই রেখায় দেখানো যাবে কিনা? যাবে। সো একই সমান্তরালে কাজ করা যে কথা, একই রেখায় কাজ করা সেম কথা। একই সমান্তরালে কাজ করলেও তাদেরকে আমরা বলতে পারি সমরেখা ভেক্টর, একই রেখায় কাজ করলেও তাদেরকে বলতে পারি সমরেখা ভেক্টর। এখন আসুন, যে রেখায় তারা ক্রিয়া করে, যে রেখার উপরে তারা ক্রিয়া করে, বা যে রেখা সবগুলো ভেক্টরকে ধারণ করে আছে, ওই রেখাটাকে আমরা বলি হলো ধারক রেখা। যে রেখা সবগুলো ভেক্টরকে ধারণ করে আছে, সে রেখাটাকে আমরা কি বলতেছি? ধারক রেখা। কেমন? ওকে, সমতলীয় ভেক্টর সিম্পল। সমরেখ ভেক্টর যেরকম ছিল একই রেখায় যারা ক্রিয়া করে, সমতলীয় ভেক্টর কি? যে ভেক্টরগুলো বা যারা একই সমতলে ক্রিয়া করে, একই সমতলে ক্রিয়া করে, ঠিক আছে, যে ভেক্টরগুলো একই সমতলে ক্রিয়া করে। এক্সাম্পল দেখো, তাহলে বোঝা যাবে বিষয়টা। ধরো এটা একটা সমতল, এই সমতলে ধরো এই একটা ভেক্টর আছে, আবার এই সমতলেই ধরো এই একটা ভেক্টর আছে, আবার এই সমতলেই ধরো এই একটা ভেক্টর আছে, ঠিক আছে, তিনটা ভেক্টর একই সমতলে। মনে করো এটা একটা টেবিলের উপর বোঝাচ্ছি, এটা একটা টেবিলের উপরের তলা বোঝাচ্ছি, ঠিক আছে, মানে উপরের পোর্শনটা বোঝাচ্ছি। ওই পোর্শনে এদিকে একটা ভেক্টর, এদিকে একটা ভেক্টর, এদিকে একটা ভেক্টর, ঠিক আছে। এই ব্যাপারটাকে এভাবে তুমি চিন্তা করতে পারো, এভাবে চিন্তা করতে পারো। ধরো এটা একটা টেবিলের উপরিতল, এই উপরিতলে এইদিকে একটা ভেক্টর আছে, যেটা আমাদের জন্য এই যে এ ভেক্টর, ওকে। আবার এই টেবিলের তলে এইদিকে একটা ভেক্টর আছে, কেমন, যেটা আমাদের জন্য বি ভেক্টর। আবার এই টেবিলের তলে এইদিকে একটা ভেক্টর আছে, একটু কোনাকুনি করে এইদিকে একটা ভেক্টর আছে, এটা আমাদের জন্য সি ভেক্টর। এই তিনটা যেহেতু একই তলে ক্রিয়া করতেছে, সো এদেরকে আমরা বলি হলো সমতলীয় ভেক্টর। এখন সমতলীয় ভেক্টর নিয়ে একটু কথা আছে, সমতলীয় ভেক্টর নিয়ে একটু কথা আছে। দেখো কথা কি, দুইটা ভেক্টর, জাস্ট দুইটা ভেক্টর, এই যে দুইটা ভেক্টর আমি নিছি না, এই দুইটা ভেক্টর যখন আমি এভাবে নিছি, নিচে একটা তল কল্পনা করো তো, একই তলে কাজ করতেছে না? এবার আমি বলবো যে না, ভেক্টর দুটোরে আমি একটু এইভাবে নেব। এবার তুমি এখানে তল কল্পনা করো তো, ভেক্টর দুটো একই তলে ক্রিয়া করতেছে না? এবার আমি বলবো যে না, ভেক্টর দুটো আমি একটু এভাবে বাঁকা করে নেব, তাও দেখো তো তারা একই তলে ক্রিয়া করে না? করে তো। তার মানে দুইটা ভেক্টর সর্বদাই সমতলীয়, এই কথাটা আমরা একটু লিখে ফেলি। দুটি ভেক্টর সর্বদাই সমতলীয়, ওকে, খুব ইম্পর্টেন্ট কথা। এবার আসো দুইয়ের অধিক ভেক্টর। ফার্স্টে ধরো আমরা তিনটা ভেক্টর নিয়ে একটু কথা বলতে চাই।
তিনটা ভেক্টর, এই যে তিনটা ভেক্টর, এইভাবে নিলাম ধরো তিনটা ভেক্টর। সো তিনটা ভেক্টরকে যখন এইভাবে নিচ্ছি, তখন নিচে একটা তল চিন্তা করলে তারা কিন্তু একই তলে ক্রিয়া করতেছে না? কিন্তু একটাকে একটু এইভাবে দাও তো, একটারে একটু এইভাবে দাও তো, তাহলে তুমি দেখো তো এক্ষেত্রে দুইটা একই তলে আছে আর একটা ওই তলের লম্ব বরাবর আছে। কিংবা এইভাবে যদি চিন্তা করো দুইটা একই তলে আছে আর একটা ওই তলের লম্ব বরাবর আছে। কিংবা এইভাবে যদি চিন্তা করো দুইটা আছে একই তলে আর একটা আছে রেড কালারটা আছে তলের কোন দিকে? লম্ব দিকে। কথা বোঝা গেল? তাহলে তিনটা ভেক্টর, এইটা কখনো সমতলীয় কখনো সমতলীয় না। তার মানে বলতে পারি না যে দুইয়ের অধিক ভেক্টর সমতলীয় হতেও পারে নাও পারে। দুইয়ের অধিক ভেক্টর সমতলীয় হতেও পারে নাও পারে। ঠিক আছে, ওকে ওকে ফাইন, সমতলীয় ভেক্টর শেষ। এখন সমপ্রারম্ভিক ভেক্টর, খুবই ইজি। দুই বা ততোধিক ভেক্টর যদি একই বিন্দু থেকে ক্রিয়া করে, ঠিক আছে, তখন এদেরকে আমরা বলি হলো সমপ্রারম্ভিক ভেক্টর। ফর এক্সাম্পল এই একটা ভেক্টর, ওকে, এই একটা ভেক্টর, আবার ধরো এই একটা ভেক্টর, আবার ধরো এই একটা ভেক্টর, এই সবগুলা ভেক্টর খেয়াল করো একটা বিন্দু থেকে ক্রিয়া করতেছে না? এই বিন্দুটা ধরলাম ও, সো ও বিন্দু থেকে এ ভেক্টর ক্রিয়া করতেছে, ও বিন্দু থেকে বি ভেক্টর ক্রিয়া করতেছে, আবার ও থেকেই সি, ও থেকেই ডি, এই সবগুলো ভেক্টর কোথা থেকে ক্রিয়া করতেছে? ও বিন্দু থেকে। এই জন্য এখানে এই এ বি সি ডি এই সবগুলোকে আমরা বলতেছি সমপ্রারম্ভিক ভেক্টর বা কো ইনিশিয়াল ভেক্টর। ঠিক আছে, এরকম দুই বা ততোধিক ভেক্টর যদি একই বিন্দু থেকে ক্রিয়া করে তাদেরকে আমরা বলি সমপ্রারম্ভিক ভেক্টর বা কো ইনিশিয়াল ভেক্টর। ওকে, দেন এবার আসো সীমাবদ্ধ ভেক্টর বা লোকালাইজড ভেক্টর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন ভেক্টরের ক্রিয়া বিন্দু যদি আগে থেকেই নির্ধারণ করা থাকে, তখন সেই ভেক্টরটাকে আমরা বলি সীমাবদ্ধ ভেক্টর। ওকে, কোন ভেক্টরের ক্রিয়াবিন্দু যদি আগে থেকেই নির্ধারণ করা থাকে, মোট কথা তুমি আগেই বলে দিছো যে বেটা শোন তুই এখান থেকেই ক্রিয়া করবি, এর বাইরে যাবি না, তখন সেটাকে আমরা বলবো সীমাবদ্ধ ভেক্টর। ফর অ্যান এক্সাম্পল, ধরো এই একটা শেপ, একটা ঘনক শেপ, আমি বললাম এটার ওজন কত? সো তুমি বলবা এটার ওজন ধরো 5 নিউটন। বাট ওজনটা ক্রিয়া করে কোথা থেকে? ভর কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্রের দিকে না? এই যে ঘনকের ওজনটা, এটা কোথা থেকে ক্রিয়া করে? ভর কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্রের দিকে। এই যে ওয়েট, ওয়েট সবসময় কোথা থেকে ক্রিয়া করতেছে? ভর কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্রের দিকে। এটা হলো ভর কেন্দ্র। সেই ওজন যে একটা ভেক্টর, এটা বলার সাথে সাথেই তোমাকে বুঝে নিতে হবে এটা কোনো একটা বস্তুর ভর কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্রের দিকে ক্রিয়া করে। এই যে কোথা থেকে ক্রিয়া করবে? ভর কেন্দ্র থেকে। এটা আগে থেকেই নির্ধারিত কিনা, এই জন্য এটাকে বলতেছি আমরা সীমাবদ্ধ ভেক্টর। সেম ভাবে একটা গোলকাকার শেপ, এরও ওজন যদি জিজ্ঞেস করা হয়, কোথা থেকে ক্রিয়া করে? ভর কেন্দ্র থেকে। কোন দিকে? পৃথিবীর কেন্দ্রের দিকে।
এই যে ভর কেন্দ্র থেকে ওজনটা ক্রিয়া করতেছে, কোথার থেকে, ভর কেন্দ্র থেকে, কোথার থেকে ক্রিয়া করবে এটা আগে থেকেই ফিক্স। এই জন্য এই ওজনকে বলা হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর। তাহলে আমরা এই কনসেপ্ট থেকে বলতে পারি কি ওজন একটা সীমাবদ্ধ ভেক্টর। দেন এইবার ধরো তোমাকে জিজ্ঞেস করা হইলো এই পি বিন্দুর স্থানাঙ্ক যদি হয় এক্স ওয়াই জেড, তাহলে এই পি বিন্দুর অবস্থান ভেক্টরটা নির্দেশ করো। তাহলে পি বিন্দুর অবস্থান ভেক্টর কি? মূল বিন্দু থেকে পি বিন্দু নির্দেশকারী ভেক্টর, মূল বিন্দু ও থেকে পি বিন্দু নির্দেশকারী ভেক্টর। তাহলে এই যে অবস্থান ভেক্টর, এটা বলার সাথে সাথেই একটা বিন্দুর অবস্থান কোথার থেকে? মূল বিন্দুর থেকে। একটা বিন্দুর অবস্থান কোথার থেকে? মূল বিন্দুর থেকে। কোথার থেকে? মূল বিন্দুর থেকে। এই যে মূল বিন্দুর থেকে যে একটা বিন্দুর অবস্থান নির্দেশ করা হয় অবস্থান ভেক্টর দিয়ে, এই অবস্থান ভেক্টর তাহলে একটা সীমাবদ্ধ ভেক্টর। ঠিক আছে, কারণ অবস্থান ভেক্টর মানেই সেটা মূল বিন্দু থেকে মেজার করা হয়। এবার আসো স্বাধীন বা মুক্ত ভেক্টর, ফ্রি ভেক্টর। জাস্ট এইটার সব ভাই। সীমাবদ্ধ ভেক্টর কি? ক্রিয়াবিন্দু আগে থেকে নির্ধারণ করা থাকে। স্বাধীন বা মুক্ত ভেক্টর যার ক্রিয়াবিন্দু ইচ্ছা মতো নির্ধারণ করা যায়। যেমন ধরো তোমাকে আমি বললাম 5 মিটার যাও, 5 মিটার যাও, আমি তোমাকে বললাম 5 মিটার যাও, তুমি কি করতে পারো? তুমি কি করতে পারো? তুমি এখান থেকে শুরু করে 5 মিটার যেতে পারো। এত মনে না, আগায় যাও, আর আগায় গিয়ে তুমি 5 মিটার যেতে পারো। আর না, এখান থেকে যাবো না, আমি কি করব? আমি ঢাকায় যাব, ঢাকায় গিয়ে আমি সেখান থেকে 5 মিটার যাব। আরো যদি ক্লিয়ার করে বলি, ধরো তোমাকে আমি 5 মিটার যাও এটা বলিনি, আমি তোমাকে 5 মিটার যাও এটা বলিনি, আমি তোমাকে বলছি কি 5 মিটার পূর্ব দিকে যাও, 5 মিটার পূর্বে যাও। ওকে, আমি তোমাকে বলছি কি 5 মিটার পূর্বে যাও, পূর্ব দিকে। তো তুমি যেটা করতে পারো, এটা ধরো তোমার বাড়ি, তুমি বাড়িতে দাঁড়ায়া পূর্ব দিক হইলে তারপর 5 মিটার গেলা। ওকে ফাইন, তোমাকে 5 মিটার পূর্ব দিকে যাইতে বলছি, তুমি গেছো, কারণ আমি তো বলি নাই তুমি কোথার থেকে 5 মিটার যাবা। আর তোমার মনে হলো না আমি একটু কলেজে যাবো, তারপরে আমি পূর্ব দিকে মুখে দাঁড়াবো, তুমি টুক 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 করে আমি 5 মিটার যাবো। ওকে, হতে পারে। আর তোমার মনে হলো না কি না, আমি এবার 5 মিটার যাব হইল, আমি গাড়িতে করে আগে ঢাকায় যাব, তারপরে আমি পূর্ব দিকে দাঁড়াবো, তারপরে আমি 5 মিটার যাব। এই সবগুলোই কিন্তু 5 মিটার যাওয়া। কোন দিকে? পূর্ব দিকে। সেই যে আমি যখন তোমাকে বলছি 5 মিটার পূর্বে যাও, আমি কি ক্রিয়াবিন্দু ফিক্স করে দিছি? দেয়নি। তুমি তোমার ইচ্ছা মতো ক্রিয়াবিন্দুটা নির্ধারণ করতে পারতেছ। এই জন্য এটা হলো স্বাধীন ভেক্টর বা মুক্ত ভেক্টর। ওকে, দেন এবার আসো অক্ষীয় ভেক্টর। সিম্পলি যে ভেক্টর ঘূর্ণনের প্রভাব ব্যাখ্যা করে সেটাই হলো অক্ষীয় ভেক্টর বা এক্সিয়াল ভেক্টর, যে ভেক্টর ঘূর্ণনের প্রভাব ব্যাখ্যা করে। এখানে একটু বলি শোনো, যদি ক্লকওয়াইজ ঘূর্ণন ব্যাখ্যা করে, কোন দিকে? ক্লকওয়াইজ যদি ঘূর্ণন ব্যাখ্যা করে তাহলে অক্ষীয় ভেক্টর বলে আমার দিক হইল লম্ব বরাবর নিচের দিকে। অক্ষীয় ভেক্টর কি বলে? আমার দিক হইল লম্ব বরাবর নিচের দিকে।
সো কোনো একটা বস্তু যদি ক্লকওয়াইজ ঘুরে তাহলে আমার দিক কোন দিকে? লম্ব বরাবর নিচের দিকে। আর কোন একটা বস্তু যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে তাহলে আমার দিক হলো লম্ব বরাবর উপরের দিকে। ঠিক আছে, তাহলে অক্ষীয় ভেক্টর ঘূর্ণনের প্রভাব ব্যাখ্যা করে। এন্ড সে কি বলে যে কেউ ক্লকওয়াইজ যদি ঘুরে তাহলে আমি বুঝাই আমার দিক লম্ব বরাবর নিচের দিকে, আর কেউ যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে তাহলে আমার দিক কোন দিকে? লম্ব বরাবর উপরের দিকে। এটা কিসের মতো জানো? এটা হইলো এই দেখা বোতলের কর্ক আছে না, কর্ক খোলার মতো অনেকটা, বোতলের কর্ক। তুমি যখন কর্কটা খুলতেছো, দেখো তুমি ঘুরাচ্ছ কোন দিকে? তুমি ঘুরাচ্ছ কোন দিকে? তুমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাচ্ছ না, তখন কর্কটা উঠতেছে লম্ব বরাবর উপরের দিকে, রাইট? আই রিপিট, তুমি ভালো করে বুঝো, ভালো করে বুঝো। তুমি ঘুরাচ্ছ অ্যান্টি ক্লকওয়াইজ, ঘুরাচ্ছ অ্যান্টি ক্লকওয়াইজ, কর্কটা উঠতেছে লম্ব বরাবর উপরের দিকে। তো এখানে তো তাই বলা হয়েছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে দিক হবে লম্ব বরাবর উপরের দিকে। এবার তুমি এই কর্কটাকে ক্লকওয়াইজ ঘুরাও, এই কর্কটাকে তুমি ক্লকওয়াইজ ঘুরাও, ঠিক আছে? ক্লকওয়াইজ ঘুরাও, ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার দিকে ঘুরাও, তখন কর্কটা ধীরে ধীরে কি নিচে নেমে মুখটা বন্ধ হয়ে যাচ্ছে না? এই জন্য ক্লকওয়াইজ ঘুরানো হইলে দিক হবে কোন দিকে? নিচের দিকে। এটাকে খুব সুন্দর একটা রুল দিয়ে ডিফাইন করা যায়, সেটাকে বলা হয় ডানহাতি স্ক্রু নিয়ম। এটা আমরা একটু লিখি, ডানহাতি স্ক্রু নিয়ম দিয়ে অক্ষীয় ভেক্টরের দিক বোঝানো হয়। ডানহাতি স্ক্রু নিয়ম দিয়ে এর দিক বোঝানো হয়। কি দিয়ে? ডানহাতি স্ক্রু নিয়ম দিয়ে এর দিক বোঝানো হয়। ব্যাপারটা কি? তোমার ডান হাত, মুষ্টি ছেড়ে দাও। এখন দেখো, এই ডান হাতটাকে তুমি বুড়ি আঙ্গুল উপরের দিকে রেখে কোনোদিন কি ক্লকওয়াইজ ঘুরাইতে পারবা? নো। বাট তুমি বুড়ি আঙ্গুলকে উপরে রেখে কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাইতে পারতেছো। দেখো, বুড়ি আঙ্গুল উপরে রেখে তুমি কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাইতে পারতেছো, অ্যান্টি ক্লকওয়াইজ, রাইট? তাহলে যে অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘুরানো হয়, অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে থাম্বটা কোন দিকে থাকে? উপরের দিকে। এই জন্য আমরা বলছি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে দিক উপরের দিকে। এবার তুমি থাম্ব বা বুড়ি আঙ্গুলটা নিচের দিকে করো, তাহলে তোমার হাতটা কোন দিকে ঘুরতেছে? দেখো তো, ক্লকওয়াইজ না? এই জন্য ক্লকওয়াইজ ঘুরলে দিক কোন দিকে হয়? নিচের দিকে। এই জন্য আমরা বলে থাকি এটা ডানহাতি স্ক্রু নিয়ম দিয়ে অক্ষীয় ভেক্টরের দিক বোঝানো হয়। অক্ষীয় ভেক্টর কি কি হতে পারে? ফর অ্যান এক্সাম্পল, অক্ষীয় ভেক্টর হতে পারে কৌণিক বেগ, ঠিক আছে? অক্ষীয় ভেক্টর হতে পারে টর্ক, অক্ষীয় ভেক্টর হইতে পারে কৌণিক ভরবেগ। এই ভেক্টরগুলা ঘূর্ণন ব্যাখ্যা করে, এই জন্য এগুলোকে বলা হয় অক্ষীয় ভেক্টর। আর এই প্রত্যেকটার দিক আমরা বের করে থাকি ডানহাতি স্ক্রু নিয়ম দিয়ে। এন্ড ফাইনালি পোলার ভেক্টর, অক্ষীয় ভেক্টরের ঠিক সব ভাই। অক্ষীয় ভেক্টর ঘূর্ণনের প্রভাব ব্যাখ্যা করে, আর পোলার ভেক্টর হলো যেসব ভেক্টর ঘূর্ণনের সাথে সম্পৃক্ত নয়, যেসব ভেক্টর ঘূর্ণনের সাথে সম্পৃক্ত নয়, ঠিক আছে? সেগুলোকে আমরা বলি পোলার ভেক্টর। ফর এক্সাম্পল, আমি তোমাকে বললাম সরণ। সরণ মানে কি ঘোরা বোঝায়? নিশ্চয়ই না। সরল মানে কি? একটা সরল রৈখিক দূরত্ব, আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যকার সর্বনিম্ন সরল রৈখিক দূরত্ব। এরপরে ধরো তোমাকে বোঝানো হলো রৈখিক বেগ, এটা কি ঘূর্ণন বোঝায়? নো। এরপরে ধরো তোমাকে বলা হলো রৈখিক বল, এটা কি ঘূর্ণন বোঝায়? সো এই যে যে জিনিসগুলো ঘূর্ণন বোঝায় না, স্রেফ সরল রৈখিক ব্যাপার স্যাপার বোঝায়, এগুলোকে বলা হয় পোলার ভেক্টর, ঠিক আছে? ব্যাস, আমরা একবারে শেষে চলে আসছি। শেষে এসে আমাদের একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি? এ বি সি বিন্দুত্রয়ের স্থানাঙ্ক যথাক্রমে এত এত এবং এত। দেখা যায় এ বি ভেক্টর ও বিসি ভেক্টর সমরৈখিক। সো এই লাস্ট প্রবলেমটা অনেক সহজ একটা প্রবলেম। এইটা আমি তোমাদের জন্য একটু হোমওয়ার্ক দিয়ে দিলাম, ঠিক আছে? এই প্রবলেমটা তোমরা নিজেরা সলভ করবা, করে
তোমরা গ্রুপে পোস্ট করবা, ঠিক আছে? যদি মোস্ট অফ দ্য স্টুডেন্টসের প্রবলেমটা সলভ করতে ভুল হয়, আমি গ্রুপে যদি দেখি যে ম্যাক্সিমামেরই সলিউশনটা ভুল, তাহলে এটা আমরা পরের ক্লাসে সলভ করে দেবো, ঠিক আছে? আর যদি কারেক্ট হয় তাহলে তো কোনো কথাই নেই। সো এই হইলো আমাদের ভেক্টরের সেকেন্ড ক্লাস, ঠিক আছে? ভেক্টরের থার্ড ক্লাসের জন্য আগাম তোমাদের অভ্যর্থনা থাকলো, থার্ড ক্লাসটা দেখবা। আর অবশ্যই অবশ্যই ক্লাসগুলো শেয়ার করো আমাদের ফেসবুক গ্রুপে। যারা এখনো তোমাদের ফ্রেন্ডদেরকে জানাও নাই, যে 10 জন ফ্রেন্ডকে ইনভাইট করে এই ফ্রি সাইকেলটা পাওয়া যাচ্ছে, বেশি বেশি ফ্রেন্ডকে জানাও, ক্লাসগুলো শেয়ার করো, ঠিক আছে? যেন ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে ফ্রি সাইকেলটা পৌঁছে যায়। সো দ্যাটস ইট এভরিওয়ান, আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।